ওকে, তাহলে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আর ইউজড ফর কি? 9 নম্বরটা, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আর ইউজড ফর ট্রেনিং, অ্যাসেসমেন্ট এন্ড সার্টিফিকেশন। হ্যাঁ, ঠিক আছে, এটা হবে কি? ডি, ট্রেনিং, অ্যাসেসমেন্ট অ্যান্ড সার্টিফিকেশন। এটা কিন্তু বোঝা যায়। আমি আপনাদের এগুলো কেন ঘন ঘন দিচ্ছি, কারণ আপনি যখন ইয়াটা দিবেন, মানে ফাইনাল অ্যাসেসমেন্ট দিবেন, তখনও কি জিনিসগুলো একেবারে আনকমন থাকবে, অনেক বেশি কনফিউজিং থাকবে। বিষয়টা এরকম হবে না। বিষয়টা হচ্ছে এমন অনেক জিনিস থাকবে, যদি আপনি নাও পারেন, আপনার যদি একটু উপস্থিত বুদ্ধি থাকে, তাহলেও কিন্তু আপনি আনসার করতে পারবেন। ঠিক আছে, একেবারে হুবহু শীট থেকে তুলে দিবে এরকম জিনিস খুব কমই থাকবে। একটু এমনভাবে দিবে যে আপনাকে কিছুটা কনফিউজ করার চেষ্টা করবে, বাট আপনি চোখ কান খোলা রাখলে এটা খুব ইজিলি উত্তর করতে পারবেন। হ্যাঁ, তারপরে বলছে টাস্ক স্কিল ডাইমেনশন মিনস। ঠিক আছে, টাস্ক স্কিল বলতে কি বোঝায়? খুব ইজিলি বোঝা যাচ্ছে, পারফর্ম এ স্পেসিফিক টাস্ক, তাই না? কোনো একটা স্পেসিফিক টাস্ক পারফর্ম করাটাই হচ্ছে কি টাস্ক স্কিল। টাস্ক ম্যানেজমেন্ট স্কিল মিনস, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল বলতে কি বোঝায়? ইজিলি বোঝা যাচ্ছে না, যে ম্যানেজিং সেভারেল টাস্ক টু কি কমপ্লিট ওয়ার্ক। মাল্টিপল টাস্ক আমরা পড়ছিলাম ওইখানে, এখানে মাল্টিপল টাস্কটাকে জাস্ট উনি বলছে কি সেভারেল টাস্ক। ওকে, এরপর 12 নাম্বার দেখেন, বলছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল বলতে কি বোঝায়? আমরা যদি একটু বুঝে থাকি, এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, তাহলে এটা ইজিলি বোঝা যাচ্ছে, বি নাম্বার হবে, ওয়ার্ক প্লেস প্রবলেম অ্যান্ড কি ইরেগুলারিটিস। জব রোল এনভায়রনমেন্ট স্কিল রেফার্স টু কি? জব রোল এনভায়রনমেন্ট স্কিল বলতে কি বোঝায়? এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, ওয়ার্ক প্লেস রেসপন্সিবিলিটিস অ্যান্ড এক্সপেকটেশন। ইউনিট অফ কম্পিটেন্সি ডিসক্রাইব, ইউনিট অফ কম্পিটেন্সি ডিসক্রাইব কি করে? ইউনিট অফ কম্পিটেন্সি কি ডিসক্রাইব করে বোঝা যাচ্ছে না? ওয়ার্ক অ্যাক্টিভিটি, ডিস্ট্রিংস ওয়ার্ক অ্যাক্টিভিটি ডিসক্রাইব করে। পারফরমেন্স ক্রাইটেরিয়া আর ইন্ডিকেটর অফ, পারফরমেন্স ক্রাইটেরিয়া কোনটা ইন্ডিকেট করে? ওয়ার্ক প্লেস পারফরমেন্স। অ্যাটেন্ডেন্স তো হবেই না, বোঝা যাচ্ছে। এইজ তো জীবনেও না, কোয়ালিফিকেশন তো আসবে পরে। নাম্বার 16 যদি আমরা দেখি, হুইচ ইজ এ কম্পোনেন্ট অফ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের কম্পোনেন্ট কি? এখানে বোঝা যাচ্ছে ইউনিট কোড। আচ্ছা, আমি দেখলাম আপনারা কয়েকজন লিখছেন, ওই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের ইন্ডিকেটর লিখছেন কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের কম্পোনেন্ট দিয়ে। ঠিক আছে, আমি কয়েকটা দেখলাম এরকম লিখছেন, যে আমি চেয়েছি কিন্তু ইন্ডিকেটর, ইন্ডিকেটরগুলো কিন্তু আলাদা, আর কম্পোনেন্টগুলো কিন্তু আলাদা। আচ্ছা, 17 নাম্বার কি বলছে? রেঞ্জ অফ ভেরিয়েবল এক্সপ্লেন। সবসময় মনে রাখবেন, যদি থাকে রেঞ্জ অফ স্টেটমেন্ট, যদি থাকে রেঞ্জ ভেরিয়েবল, তাহলে অবশ্যই এটার সাথে থাকবে কনটেক্সট অ্যান্ড কন্ডিশন, একেবারে সব সময় সব জায়গায়। কারণ রেঞ্জ ভেরিয়েশন বলতেই বোঝায় আমরা একটা অ্যাসেসমেন্ট নিব, এটার কনটেক্সট কী হবে, কন্ডিশন কী হবে। আমরা একটা ক্লাস করাবো, এটার কনটেক্সট কী হবে, কন্ডিশন কী হবে। আমরা একটা লার্নিং সেশন পরিচালনা করবো, এটার কনটেক্সট কী হবে, কন্ডিশন কী হবে। তার মানে কনটেক্সট অ্যান্ড কন্ডিশনই হচ্ছে কি রেঞ্জ ভেরিয়েশনের মূল আলোচ্য বিষয়। সব সময় এটাই হবে। যখনই কোথাও কনটেক্সট অ্যান্ড কন্ডিশন থাকবে, প্রশ্নটা যদি উল্টা করেও আসতো যে কনটেক্সট এবং কন্ডিশন দিয়ে সিএস এর কোন কম্পোনেন্টটাকে বোঝায়, তাহলে আপনাকে বলতে হইতো এটা রেঞ্জ ভেরিয়েশনই বোঝায়। অ্যাসেসমেন্ট অফ এভিডেন্স গাইড হেল্পস। ঠিক আছে, অ্যাসেসমেন্ট এভিডেন্স গাইড হেল্পস, কিসে হেল্পস করে? আমরা যদি 18 নম্বরে দেখি, বোঝা যাচ্ছে অ্যাসেসর ডিটারমাইন্ড কম্পিটেন্সি, মানে অ্যাসেসরকে হেল্প করে ডিটারমাইন্ড মানে কম্পিটেন্সি ডিটারমাইন করার জন্য। কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আর এক্সপ্রেস এস কি বলে? আউটকাম। এটা আউটকাম হবে। হ্যাঁ, 20 নাম্বার কি বলছে? হুইচ কম্পোনেন্ট কন্টেইন দ্য রিকোয়ার্ড নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। ঠিক আছে, এখানে বোঝাই যাচ্ছে কি হবে? কারিকুলার এভিডেন্স গাইড হবে এটা। কারণ আইডি কার্ড কোনোদিনও হবে না, মার্কশিট তো প্রশ্নই ওঠে না, অ্যাটেন্ডেন্স শিট তো প্রশ্নই ওঠে না। ওকে, এখন আমরা একটু কোশ্চেনগুলো জিজ্ঞেস করবো আপনাদের। কোশ্চেনগুলো আচ্ছা, মিস অন্তরা আছেন, পরে জয়েন করছেন।
হ্যালো মিস অন্তরা, আপনি আছেন? ওকে। আচ্ছা, মহসিনুল করিম, আপনি আছেন? মহসিনুল করিম। সাকিব আছেন? সাকিব সাহেব আছেন? ফাহমিদা সুলতানা? জি স্যার আছি। ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম, ভালো আছেন আপনি? জি স্যার ভালো আছি। আচ্ছা, আপনি বলেন তো আমাদের যে কম্পিটেন্সি আছে, কম্পিটেন্সি ডাইমেনশন কয়টা? স্যার কম্পিটেন্সি ডাইমেনশন হচ্ছে আপনার 4টা। কি কি নামগুলো বলেন তো? টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল আর জব রোল আর এনভায়রনমেন্ট। ভেরি গুড, অনেক ভালো হয়েছে আপনার। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, শামিমা রওশনারা আছেন? মিস শামিমা রওশনারা? আসসালামু আলাইকুম। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি আমাকে ভালো বলতে আছি। পারবেন সিএস কি, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড কি? সিএস? জি জি স্যার। জি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডটা বেসিকলি আমাদের আপনার আপনার 4টা জিনিসের উপরে হয়। 4টা কি 5টা, যে আইডেন্টিফাই ইন্ডাস্ট্রি নিডস, ঠিক আছে, তারপরে কন্ডাক্ট জব অর অ্যানালাইসিস, দেন কনসাল্ট ইন্ডাস্ট্রি, দেন ডেভেলপমেন্ট কম্পিটেন্সি, and last one is I no longer remember sir, last one. ওকে ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, মেইন কথা হচ্ছে কি, আপনি যখন একটা ডেফিনেশন দিবেন না, তখন এই পার্টগুলো না বললেও চলবে। হ্যাঁ, আমরা তো বলছি হোয়াট ইজ সিএস, তার মানে কি আমরা চাচ্ছি যে আপনি, ইলাবোরেশনটা। হ্যাঁ, শুধুমাত্র আমরা চাচ্ছি কি যে আপনি ডেফিনেশনটা বলেন, মানে কি এটা আসলে। আচ্ছা, এটা বলেন তো, হাউ সিএস মেড, সিএস কিভাবে তৈরি হয়? তৈরি হচ্ছে স্যার ওই যে যে কোয়েশ্চেনটা বললাম স্যার, ওইটাই হচ্ছে আসলে ওইটা তৈরি হচ্ছে ওভাবে। যেমন আপনার আইডেন্টিফাই আপনার ইন্ডাস্ট্রিটা, the necessity of the identify industry identify, ঠিক আছে, then task analysis, then stakeholders, that is consultant industry and stakeholders, আর তারপরে হচ্ছে আপনার আচ্ছা, এটা কিন্তু এই আনসারটা কিন্তু আমাদের সিবিএলএম একদম স্পষ্ট করে দেওয়া আছে, তাই না? আমরা ওইটা বলছিলাম যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আর মেড আপ কি, মেড আপ অফ ইউনিট অফ কম্পিটেন্সি, হুইচ আর দে মেড আপ অফ কি, এলিমেন্টস অফ কম্পিটেন্সি টুগেদার অ্যাজ এ পারফরমেন্স ক্রাইটেরিয়া, রেঞ্জ ভেরিয়েশন অ্যান্ড কি এভিডেন্স গাইড। তার মানে কম্পোনেন্টগুলো দিয়েই আমাদের সিএসগুলো তৈরি মূলত। হ্যাঁ, জি স্যার। ওকে, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, নেক্সট আমরা একটু ধরবো মনোয়ার হোসেন আছেন? মিস্টার মনোয়ার হোসেন? জি আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? জি, আল্লাহর রহমত। জি, আপনার পড়াশোনা কেমন চলতেছে? চলছে। আপনার আনসারগুলো মোটামুটি বেশ ভালো। হ্যাঁ, এইভাবে চেষ্টা করে যান, ভালো করবেন আপনি। চেষ্টা করি আর কি। থ্যাংক ইউ। ঠিক আছে, একটু শুধু শুনেন। মেন কথা হচ্ছে কি যে এটা আপনি বুঝে পড়লেই হবে, বিষয়টা এরকম না যে হুবহু সব মুখস্থ করতে হবে, একটু বুঝে পড়লেই হবে। হ্যাঁ, একটু আমার বুঝে। এখানে একটা কনফিউশন তৈরি হয়েছিল। কম্পিটেন্সি ইন্ডিকেটর আর হলো কম্পিটেন্সি হলো আপনার কম্পোনেন্ট। কম্পোনেন্ট। তো আমাদের ম্যানুয়ালে কিন্তু ইন্ডিকেটরটা এই পরিষ্কার করে লেখা নাই। আচ্ছা, এখন যেটা 5 ইন্ডিকেটর যেটা লিখেছে এটা কি ঠিক আছে? আমি আসলে ইন্ডিকেটর বলতে আমরা স্পেসিফিকভাবে বোঝাচ্ছিলাম যে ওইটার ভিতরে কি কি জিনিস ইনক্লুড আছে।
আমরা যে আনসারটা চাচ্ছিলাম যে আপনি ইন্ডিকেটর বলতে বুঝাবো যে যে জিনিসগুলো এটার ভিতর ইনক্লুড থাকে ওই জিনিসটা দিয়ে যেন আমরা বুঝতে পারি যে এটা সিএস। আর কম্পোনেন্টগুলো একদম স্পেসিফিক, কম্পোনেন্টগুলো হচ্ছে আলাদা, কম্পোনেন্টগুলো পার্ট অফ ইন্ডিকেটর, বাট কম্পোনেন্টগুলো সম্পূর্ণ আলাদা পয়েন্টে থাকবে। 9টা কম্পোনেন্ট, এটা একদম মুখস্থ ঠুটস্থ থাকতে হবে। ওকে, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসে যাই। দেখেন, আমরা 1 নাম্বার শীটটা যত স্লো পড়তেছি, বাকি শীটগুলো কিন্তু এত স্লো আমরা পড়বো না। আপনাকে এখানে আমরা শুধু স্লো পড়তেছি কেন, 1 নাম্বার শীটটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এই 1 নাম্বার শীটের অনেক জিনিস বারবার আসবে, এটা রিপিটেড হবে শুধু। অন্য অনেক শীটে এর পড়াটাই কি হবে, রিপিটেড হবে। এই জন্য এটা আমরা একটু ধীরে ধীরে পড়তেছি, যেন আপনারা জিনিসগুলা কি ভুলে না যান, একটু যেন মনে থাকে। স্যার একটু কথা ছিল স্যার। জি বলেন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের যে সফটওয়্যার 12টা যে সফটওয়্যার পাঠাইছে সবগুলা কি স্যার করে গুগল ফেলবো? হ্যাঁ, 12টায় আপনি প্রিন্ট আউট করে ফেলবেন। জি স্যার। 12টায় প্রিন্ট আউট করে ফেলবেন। ওকে, আমি আরেকজনকে ধরবো। ইউনিট অফ কম্পিটেন্সিগুলোর নাম বলতে হবে। কাকে ধরি? আচ্ছা, সানজিদা শারমিন আছেন? সানজিদা শারমিন হয়তো আজকে জয়েন করেন নাই। মিস্টার হাবিব সাহেব আছেন? আছেন আপনি সানজিদা শারমিন? না স্যার, সঞ্জিত একটু ঠিক আছে, তো জয়েন করতে পারেনি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। হাবিব সাহেব আছেন আজকে? না, হাবিব সাহেবও সম্ভবত নাই আজকে। আচ্ছা, মিস কানিস কি আছেন? মিস কানিসের অ্যাক্টিভিটিও ভালো ছিল, বাট ইরেগুলার হলে কোনো সম্ভাবনা নাই। ওকে, ফাইন। মিস্টার মনিরুজ্জামান আছেন? জি স্যার। আপনি কি বলতে পারবেন কম্পোনেন্ট অফ ইয়াটা, ওই সিএসটা, নামগুলো শুধু? ইউনিট টাইটেল থাকবে এখানে, তারপর হচ্ছে এলিমেন্টস অফ কম্পিটেন্সি, ডকুমেন্ট টাইটেল রেঞ্জ অফ ভেরিয়েবল, এক্সাম টাইপ, আর একটা ইউনিট অফ ডেসক্রিপ্টর। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নাই, ধন্যবাদ। যতটুকু বলছেন আলহামদুলিল্লাহ ভালোই বলছেন। ওকে, ফাইন। আজকে আমরা শুরু করব। জাস্ট এগুলিরই একটু বর্ণনা হিসাবে আমরা জাস্ট একটু এইটুকু মনে রাখার চেষ্টা করব যে জিনিসটা কি। দেখেন, প্রথমে আমাদের যে কম্পোনেন্টটা ছিল সেটা হচ্ছে ইউনিট কোড অ্যান্ড টাইটেল। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ইউনিটের একটা সুনির্দিষ্ট কোড থাকবে এবং টাইটেল থাকবে। যে কোড এবং টাইটেল দিয়ে কি করব, আমরা আমাদের এই ইউনিটটাকে চিনতে পারবো। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, আমরা যদি প্রথমে চলে যাই, এখানে দেখেন আমাদের যে এই যে সিবিএলএমটা দেখতেছি, এই সিবিএলএমের একটা কি আছে, একটা স্পেসিফিক ইউনিট আছে। ঠিক আছে, টাইটেল আছে। টাইটেলটা কি? মডিউল টাইটেল হচ্ছে ওয়ার্ক ইফেক্টিভলি উইথিন বাংলাদেশ টিবেট সেক্টর। এটা হচ্ছে কি,
আমাদের যে টাইটেলটা, আর আমরা যদি ইউনিট কোডটাকে ফলো করি, দেখেন কোডটা কি আছে, TVTENV 401। 4 মানে কি লেভেল 4, 01 মানে ফার্স্ট মডিউল, ঠিক আছে। তারপরে টিভিটি মানে তো আমরা বুঝতেছি টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং। অর্থাৎ এমন একটা স্পেসিফিক কোড থাকবে যে কোড দিয়ে ওই জিনিসটাকে খুব সংক্ষেপে কী করা যাবে, রিপ্রেজেন্ট করা যাবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ইউনিটেরই আলাদা আলাদা একটা করে কি থাকবে, কোড থাকবে। এটাকে আমরা কি বলবো, ইউনিট কোড। আর টাইটেল থাকবে, অবশ্যই একটা সুনির্দিষ্ট টাইটেল থাকবে, ঠিক আছে। তাহলে ইউনিট কোড অ্যান্ড টাইটেল কাকে বলে, আমরা যদি একটু মাঝখানে পড়ি, অর্থাৎ এই যে কালারফুল লাইনটার আগের লাইন যদি পড়ি, The unit title refers to an area of component required to perform the particular function, ঠিক আছে। তাহলে এটা এমন একটা এরিয়াকে ইন্ডিকেট করে যে এরিয়াতে আমরা একটা পার্টিকুলার ফাংশন কি করি, সম্পাদন করি, ঠিক আছে। যেমন প্রত্যেকটা ইউনিট আলাদা আলাদা হতে পারে, সব ইউনিটে যে এক জিনিস, এক রকমের জব স্পেসিফিকেশন, এক রকমের জব শিট, স্পেসিফিকেশন শিট, এগুলো থাকবে বিষয় আলাদা। প্রত্যেক ইউনিটের জন্য জব শিট আলাদা, প্রত্যেক ইউনিটের জন্য স্পেসিফিকেশন শিট আলাদা। তাহলে এমন একটা জিনিসকে রেফার করে যেখানে কি থাকে, সুনির্দিষ্টভাবে কি একটা নির্দিষ্ট পারফর্ম, মানে একটা পার্টিকুলার জিনিসের ফাংশনের উপর কি সবসময় সে জোর দিবে। আচ্ছা, তার প্রথম লাইনটা কি বলছে দেখি আমরা, এ ইউনিট টাইটেল ইজ এ অ্যাসাইন টু ইচ অফ ইউনিট অফ কম্পিটেন্সি। প্রত্যেকটা ইউনিট অফ কম্পিটেন্সিতে অবশ্যই ইউনিট টাইটেলটা থাকবে অ্যাজ এ ডিস্টিংগুইশড ফিচার, বিভিন্ন ধরনের ফিচার নিয়ে থাকবে। আইডিয়ালি অ্যান ইউনিট টাইটেল শুড বি ইন্ডিকেট দ্য রিলেভেন্ট ইন্ডাস্ট্রি, ঠিক আছে। ইউনিট টাইটেলটা কি করবে, আমি কোন ইন্ডাস্ট্রি রিলেটেড ইউনিটটা তৈরি করেছি পড়তেছি, এটা কি কেয়ার গিভিং, এটা কি কম্পিউটার, সেটার সাথে একটা কি রিলেভেন্ট থাকবে। তার মানে ইউনিট কোডটা অবশ্যই কি রিলেভেন্ট অন কি ইন্ডাস্ট্রি। লার্নিং ফিল্ড অ্যান্ড লেভেল অফ কোয়ালিফিকেশন দ্যাট আর করেসপন্ডিং টু, তার মানে আমরা যে কাজটা শিখবো ওই ইন্ডাস্ট্রি রিলেটেড কাজই এই কোড বা ইউনিটের ভিতরে শিখবো। তাহলে আমরা এক কথায় যদি বলি, ইউনিট কোড অ্যান্ড টাইটেলটা হচ্ছে এমন একটা জিনিস, অর্থাৎ এক কথাতে আমি ফুল ইউনিটটাকে কি প্রকাশ করব, এক কথাতে আমি ফুল ইউনিটটাকে প্রকাশ করব, ঠিক আছে। যেমন এটা অনেকটা কি, যে টোটাল ইউনিটটা এই সেন্টেন্সটার মধ্যেই থাকবে অনেকটা, এটা হবে কি টাইটেল। আর কোড মানে কি, কোড মানে হচ্ছে এমন একটা সাংকেতিক চিহ্ন যে চিহ্নের মাধ্যমে আমি খুব সহজে কি এই মানে ইউনিটটাকে মনে রাখতে পারবো। আচ্ছা, নমিনাল আওয়ার, প্রত্যেকটা ইউনিটের একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকবে, যে আপনার এই ইউনিটটা শেষ করার জন্য এত ঘন্টা সময় লাগবে। এই যে নির্দিষ্ট টাইম ফ্রেম, এই টাইম ফ্রেমটাকে বলা হচ্ছে কি নমিনাল আওয়ার। ইউনিট ডেসক্রিপশন, ঠিক আছে, যখনই আমরা একটা সিএস দেখব, সিএসের ভিতরে একটা পার্ট থাকবে, সেই পার্টের নাম হবে কি ইউনিট ডেসক্রিপশন। এই ইউনিট ডেসক্রিপশন বলতে থাকবে কি শর্ট সামারি। তাহলে আপনারা একটু, আমি যে লাইনটা বলবো ওই লাইনের নিচে একটা করে আস্তে করে দাগ দিবেন, ঠিক আছে, কারণ এখান থেকে শর্ট কোশ্চেন, অবজেক্টিভ টাইপের কোশ্চেন আসতে পারে। আচ্ছা, ইউনিট ডেসক্রিপশনের ভিতরে প্রথম যে লাইনটা আছে এটা একটু দাগ দিতে হবে। ইউনিট ডেসক্রিপশন গিভস এ শর্ট সামারি, ঠিক আছে, হুইচ স্পেসিফাই দ্য স্কোপ অ্যান্ড লেভেল অফ দ্য পারফরমেন্স রিকোয়ার্ড। তার মানে ইউনিট ডেসক্রিপশনটা হচ্ছে কি শর্ট সামারি, একটা শর্ট সামারি। এই লাইনটার নিচে দাগ দেন। এলিমেন্টসের ফার্স্ট যে লাইনটা আছে এই লাইনটাকে করে ফেলেন, মানে ব্র্যাকেটে আবদ্ধ করে ফেলেন। কি বলছে, এলিমেন্টস অফ কম্পিটেন্সি অর সিম্পলি এলিমেন্টস রেফার্স টু এনি অফ দ্য বেসিক কম্পোনেন্ট অফ ইউনিট অফ কম্পিটেন্সি হুইচ ডিসক্রাইব দ্য কি অ্যাক্টিভিটিস, ঠিক আছে। তাহলে কি অ্যাক্টিভিটিসের নিচে হাইলাইটিং করেন, কি অ্যাক্টিভিটিস দ্য এলিমেন্টস অফ ওয়ার্ক কভার্ড বাই দ্য ইউনিট। তার মানে হচ্ছে আমরা যখন এলিমেন্টসটা চিন্তা করি, এলিমেন্টসটা একাধিক থাকতে পারে, যতগুলা এলিমেন্টস থাকবে প্রত্যেকটা এলিমেন্টসের আলাদা আলাদা পারফরমেন্স ক্রাইটেরিয়া থাকবে, ঠিক আছে। এবং এলিমেন্টসটা সবসময় কি করবে, এলিমেন্টসটা সবসময় কি অ্যাক্টিভিটিসটাকেই ফুটায় তুলবে, ঠিক আছে। সবসময় এলিমেন্টসটা মেজারমেন্ট অফ কি ব্লাড গ্লুকোজ, এটার পারফরমেন্স ক্রাইটেরিয়া আলাদা হবে। মেজারমেন্ট অফ কি মেজারমেন্ট অফ ব্লাড প্রেশার, এটার পারফরমেন্স ক্রাইটেরিয়া কী থাকবে, আলাদা আলাদা থাকবে। মেজারমেন্ট অফ বিএমআই, তাহলে এলিমেন্টস হচ্ছে মেজারমেন্ট অফ বিএমআই,
বাট পারফরমেন্স ক্রাইটেরিয়া কিন্তু আলাদা আলাদা হবে। আচ্ছা, তাহলে এলিমেন্টস বলতে আমরা বুঝতেছি কি অ্যাক্টিভিটিস, অর্থাৎ একটা সিএস এর কি অ্যাক্টিভিটিসগুলোকে বলা হচ্ছে কি এলিমেন্টস। এরপরে আসতেছে কি পারফরমেন্স ক্রাইটেরিয়া। পারফরমেন্স ক্রাইটেরিয়া বলতে কি বোঝায়? পারফরমেন্স ক্রাইটেরিয়া বলতে বোঝায় পারফরমেন্স ক্রাইটেরিয়া স্পেসিফাই দ্য স্ট্যান্ডার্ড অফ পারফরমেন্স in terms of the set of outcome which need to the achieve in order to be deemed component. It is also referred to the assessment criteria in curriculum document used by the assessor to judge whether the combined unit and elements have been performed to required standard. এতটুকু ব্র্যাকেট আউট করে ফেলেন। তার মানে আমরা পারফরমেন্স ক্রাইটেরিয়া দুইটা ভাগে বলি। পারফরমেন্স ক্রাইটেরিয়া একটা ভাগ হচ্ছে আমরা যখন এডুকেশনাল সেক্টরে থাকি, অর্থাৎ এখন আমরা যে শিখতেছি এটার পারফরমেন্স ক্রাইটেরিয়া একরকম, আর যখন আমরা অ্যাসেসমেন্টে যাব অর্থাৎ কারিকুলাম ডকুমেন্টে যাব তখন অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া পারফরমেন্স ক্রাইটেরিয়া হবে আলাদা জিনিস। ঠিক আছে, এক জায়গায় পারফরমেন্স ক্রাইটেরিয়া আমাকে ইন্ডিকেট করবে, অ্যাসেসরকে হেল্প করবে যে আমার যে অ্যাসেসি আছে উনি কি আসলেই কম্পিটেন্স হবেন না নট ইয়েট কম্পিটেন্স হবেন। ঠিক আছে, আরেকটা হবে আমি যখন শিখাবো আমার কোন কোন পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলোকে কভার করতে হবে, কোন কোন পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো আবশ্যিকভাবে কি শিখতে হবে। আসলে কোনো পারফরমেন্স ক্রাইটেরিয়াই বাদ দেওয়া যায় না, সবগুলা পারফরমেন্স ক্রাইটেরিয়াই অবশ্যই শিখতে হয়। আপনারা যখন পরীক্ষা দিয়েছেন, সরি অ্যাসেসমেন্ট দিয়েছেন, ওই অ্যাসেসমেন্টে কিন্তু সবসময় একটা জিনিস ছিল, প্রথমেই এটা বলে নেয় অ্যাসেসর যে সেলফ অ্যাসেসমেন্ট শিট। তাহলে সেলফ অ্যাসেসমেন্ট শিট যেটা ছিল ওই সেলফ অ্যাসেসমেন্ট শিটে কিন্তু কি প্রত্যেকটা পারফরমেন্স ক্রাইটেরিয়া এলিমেন্টস অনুযায়ী প্রত্যেকটা পারফরমেন্স ক্রাইটেরিয়া ওখানে দেওয়া থাকে, আপনাকে ইয়েস ও নো দিতে হয়। আপনি যদি ওইখানের যে কোনো একটাতে নো দেন তাহলে কিন্তু এটা আপনি বোঝাচ্ছেন, নো দেওয়া মানে আপনি কি বোঝাচ্ছেন যে আপনি আজকের অ্যাসেসমেন্টের জন্য রেডি না। ঠিক আছে, তাহলে আপনাকে আরেকটু প্রিপারেশন নিয়ে আবারও পুনরায় কী দিতে হবে, অ্যাসেসমেন্ট দিতে হবে। তার মানে এখানে ওনারা বলেই দেয়, এত ভেঙে কিছু বলে না, জাস্ট বলে যে এখানে যা ইয়েস আছে সবগুলো ইয়েসের ঘরে টিক দেন। আপনি করেন পারেন যাই করেন ইয়েসের ঘরে আপনাকে টিক দিতে হবে, এটা ওনারা বলেই দেয়। কারণ এটা একটা কি ডকুমেন্ট, আপনার যদি এখানে কোনো একটাতে না থাকে এরপরে আপনাকে কেউ যদি কি কম্পিটেন্স দিয়ে দেয় তাহলে কিন্তু এনএসডি অবশ্যই অ্যাসেসরকে ধরবে যে ওনার এই পারফরমেন্স ক্রাইটেরিয়া রেডি না, তাহলে আপনি কিভাবে ওনাকে মানে কম্পিটেন্স বানায় দিলেন। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, হ্যাঁ ইম্পর্টেন্ট কি এভিডেন্স। ওকে, এরপরে কি আছে, স্কিল অ্যান্ড নলেজ রিকোয়ার্ড টু ইউনিট। প্রত্যেকটা ইউনিটের জন্য আমার যে পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো আছে, আমার যে জবটা আছে ওই জবটা করার জন্য স্পেসিফিক আমার যে প্রিডিটারমাইন্ড নলেজগুলো লাগবে। ঠিক আছে, তাহলে যে সকল নলেজ এবং স্কিল আমার জানা লাগবে এখানে ফুল নলেজ এবং স্কিল জিনিসটা থাকবে। এই নলেজ স্কিল অ্যান্ড অ্যাটিটিউড আমরা একটা কমন আমরা যখন এভিডেন্স করব, এভিডেন্সের সিএসের পরের যে টাস্কটা সেটার নাম হচ্ছে কি টাস্ক অ্যানালাইসিস। ওই টাস্ক অ্যানালাইসিসটা করতেই হয় আমাদের এইভাবে যে আমাদের সিএসের পারফরমেন্স ক্রাইটেরিয়াতে রেঞ্জ স্টেটমেন্টে কোন কোন জিনিসকে আমরা নলেজের ভিতরে রাখবো, কোন কোন জিনিসকে আমরা স্কিলের ভিতরে রাখবো, কোন কোন জিনিসকে আমরা অ্যাটিটিউডের ভিতরে রাখবো। তার মানে আমার সমস্ত পারফরমেন্স ক্রাইটেরিয়ার মূল টপিকসগুলোকে নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড এই তিন ভাগে ভাগ করে ফেলতে হবে। এই যে আমি ভাগ করে ফেলতেছি, ব্রেকডাউন করতেছি, এটাই কিন্তু টাস্ক অ্যানালাইসিস। তার মানে আমার সিএসের কোন জিনিসটাকে আমি থিওরিটিক্যালভাবে পড়ব, কোন জিনিসটাকে আমি প্র্যাকটিক্যালভাবে পড়ব, কোন জিনিসটা আমার অ্যাটিটিউডের সাথে মানে সম্পৃক্ত থাকবে, এটা কিন্তু ফুলি কি টাস্ক অ্যানালাইসিসের পার্ট। ঠিক আছে, আজকে আমরা টাস্ক অ্যানালাইসিস টাচ করার চেষ্টা করব, দেখা যাক আমরা পারি কিনা। আচ্ছা, এরপরে হচ্ছে রেঞ্জ স্টেটমেন্ট। সব সময় মনে রাখবেন, সব সময় এই যে রেঞ্জ স্টেটমেন্টের দ্বিতীয় নাম্বার লাইনে যে জিনিসটা আছে কনটেক্সট অ্যান্ড কন্ডিশন, এটার নিচে একটা দাগ দিয়ে দেন, একদম মানে কি বোল্ড করে দাগ দিয়ে দেন কনটেক্সট অ্যান্ড কন্ডিশন। যখনই কোনো কনটেক্সট অ্যান্ড কন্ডিশন রিলেটেড বিষয়গুলো আসবে সবগুলা কনটেক্সট অ্যান্ড কন্ডিশন আসবে কোথায়, রেঞ্জ স্টেটমেন্টে। তার মানে কনটেক্সট অ্যান্ড কন্ডিশন বলতেই বোঝাবে রেঞ্জ স্টেটমেন্ট, রেঞ্জ স্টেটমেন্ট বলতেই বোঝাবে কনটেক্সট অ্যান্ড কন্ডিশন। ঠিক আছে, এতটুকু মনে রাখলে যথেষ্ট। কনটেক্সট অ্যান্ড কন্ডিশন আছে মানে কি রেঞ্জ স্টেটমেন্ট এটা।
আচ্ছা, ইভিডেন্স গাইড। হ্যাঁ, ইভিডেন্স গাইড মানে হচ্ছে কি, ইভিডেন্স গাইড হচ্ছে এক ধরনের কি গাইডেন্স, যে গাইডেন্সটা আমাকে দুইটা জায়গায় হেল্প করে। একটা হচ্ছে কি ইন্টারপ্রিটেশন, আমার আসলে ট্রেনিং সেক্টরটা কি ঠিক আছে কি না। আরেকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি অ্যাসেসমেন্ট। ঠিক আছে, অ্যাসেসমেন্টের জন্য এই এভিডেন্স গাইডটা কি বাধ্যতামূলক, এইটা ছাড়া আপনি অ্যাসেস করতেই পারবেন না। ঠিক আছে, তাহলে সিএসএ অ্যাসেসমেন্ট গাইডটা দেওয়া হয়, এটা মূলত হেল্প করে কোথায়, আপনার পারফরমেন্স ক্রাইটেরিয়া অনুযায়ী যে আপনি প্রপারলি স্কিলড হয়েছেন, প্রপারলি নলেজেবল হয়েছেন, আপনার এই কাজের অ্যাটিটিউড যে পজিটিভ আছে, এইটাকে প্রমাণ করার জন্য যে যে এভিডেন্সগুলো আমার লাগবে, ওই এভিডেন্সগুলাই এভিডেন্স গাইডের কি অংশ। ঠিক আছে, আর সিএসের আরেকটা কমন জিনিস আছে অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট। তার মানে আমি যদি কখনো এনএসডির আন্ডারে কোনো প্রতিষ্ঠান ওপেন করতে চাই, তাহলে আমাকে যে যে কন্ডিশনগুলো ফুলফিল করে অনুমোদন নিতে হবে, সেটাকে বলা হচ্ছে অ্যাক্রিডিটেশন রিকোয়ারমেন্ট। ঠিক আছে, এখানে একটা সিএসএর দেওয়া আছে, ইউনিট কোড অ্যান্ড টাইটেল, দেখেন কোডটা দেওয়া আছে একটা, ঠিক আছে, তার নিচে টাইটেলটাও লেখা আছে। প্রমোট দ্য ইনক্লুসিভিটি লার্নিং এনভায়রনমেন্ট, তার মানে এটা আমাদের সেকেন্ড শিটের একটা পার্ট, প্রমোট অ্যান্ড ইনক্লুসিভিটি লার্নিং এনভায়রনমেন্ট। তাহলে আমাদের ইউনিট কোড হচ্ছে কি টিভেট EN 0402। দেখেন 2 নাম্বার শিটে আমাদের হচ্ছে কি ইনক্লুসিভিটি, 2 নাম্বার মডিউলসটা। স্যার অ্যাক্রিডিটেশন অর্থ কি স্যার? বুঝি না স্যার অ্যাক্রিডিটেশন অর্থ কি? অনুমোদন। অনুমোদন। আমরা সামনে আগাবো। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে প্রত্যেকটা মোটামুটিভাবে দেওয়া আছে, ইউনিট কোড দেওয়া আছে, নমিনাল আওয়ার। দেখেন আমরা বলছি যে প্রত্যেকটা ইউনিট শেষ করার জন্য একটা নির্দিষ্ট টাইম থাকবে। যেমন এই যে আমরা ইউনিটটা দেখতেছি, এই ইউনিটটা শেষ করার জন্য আমরা মাত্র 16 আওয়ার টাইম পাবো। ঠিক আছে, তাহলে 16 আওয়ারের মধ্যে আমাদের এই ইউনিটটা শেষ করতে হবে। ইউনিট ডেসক্রিপশন, টোটাল ইউনিটে যে জিনিসগুলো আছে ওইটারই কি আমরা ছোটোবেলায় পড়ছি না, একটা পড়ছি কি সারাংশ, আরেকটা পড়ছি কি ভাব সম্প্রসারণ। হ্যাঁ, সারাংশ মানে কি টোটাল একটা বড় জিনিসটাকে ছোট্ট ফর্মে নিয়ে আসে। আমি একটা টোটাল বড় একটা গল্প পড়ছি, এই গল্পটাকে ছোট্ট 2-3 লাইনের ভিতরে কি নিয়ে আসতেছে, এটাকে বলা হচ্ছে কি সারাংশ। হ্যাঁ, এখানেও একটা ইউনিট ডেসক্রিপ্টর মানে হচ্ছে কি আমার টোটাল ইউনিটের একটা সারাংশ এটা। আচ্ছা, এরপরে দেওয়া আছে এলিমেন্টস। দেখেন এই এই ইউনিটের কতগুলো এলিমেন্টস আছে। দেখেন প্রথমে 1 নাম্বার এলিমেন্টস আছে প্র্যাকটিস ইনক্লুসিভিটি, তারপরে আছে ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্ট অফ কি স্ট্র্যাটেজিক অফ সাপোর্ট ইনক্লুসিভিটি, তাহলে সাপোর্ট ইনক্লুসিভিটি আছে। এই যে শব্দটা বলতেছি ইনক্লুসিভিটি, এই ইনক্লুসিভিটি মানে এটা সেকেন্ড শিট, আমরা সেকেন্ড সিবিএলএম যখন পড়বো তখন ইনক্লুসিভিটিটা আমাদের আসবে। আপনি একদম নিশ্চিত থাকেন এই টার্মটা আপনাকে এত ভালোভাবে জানতে হবে যে এই টার্ম থেকে একটা না একটা কি অবজেক্টিভ হোক, শর্ট হোক, টেবিল ম্যাচিং হোক, একটা না একটা কোশ্চেন আপনি পাবেন। ইনক্লুসিভিটি রিলেটেড একটা না একটা কোশ্চেন আপনি অবশ্যই পাবেন। তাহলে এই শব্দটা আপনাকে একেবারে কি মাথার ভিতরে সবসময় গেঁথে রাখতে হবে। ইনক্লুসিভিটি কমন একটা শব্দ। আরেকটা আছে খুব সিম্পল একটা শব্দ, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। এই রিজনেবল অ্যাডজাস্টমেন্ট শব্দটা মানে সিবিটি এর জন্য এত বেশি পছন্দসই অ্যাসেসরদের এবং এনএসডির, যে এইটা রিলেটেড কোশ্চেনও কি ম্যাক্সিমাম টাইমেই থাকে। তাহলে 2টা কোশ্চেন আপনি কমনলি পেতে পারেন, একটা হচ্ছে ইনক্লুসিভিটি রিলেটেড কোশ্চেন, আরেকটা হচ্ছে কি রিজনেবল অ্যাডজাস্টমেন্ট রিলেটেড কোশ্চেন, মানে দ্বিতীয় শিট থেকে অবশ্যই এটা পাবেন। তাহলে এখানে 3টা আছে, তাহলে আমাদের 3টা কি আছে এলিমেন্টস আছে। প্রত্যেকটা এলিমেন্টসের এগেনস্টে দেখেন আলাদা আলাদা কি আছে পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে। তাহলে এই পাশেরটা হচ্ছে এলিমেন্টস, এই পাশেরটা হচ্ছে কি ওই এলিমেন্টসের সাথে রিলেটেড পারফরমেন্স ক্রাইটেরিয়া। ঠিক আছে, এই যে পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো আছে, আপনাকে যখন আমি অ্যাসেসমেন্টের সময় সেলফ চেক শিটটা দিব, তখন কিন্তু এই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার সবগুলো নাম থাকবে, 1:1, 1:2, 1:3, সবগুলো কিন্তু থাকবে। এবং আপনাকে অবশ্যই ইয়েসে টিক দিতে হবে যে আমার যদি কোনো একটা ইয়েস ভুল হয়, তার মানে ওই পারফরমেন্স ক্রাইটেরিয়াটা আপনি পড়েন না, আপনাকে আবার পড়ে পরীক্ষাটা দিতে হবে। ক্লিয়ার তো পারফরমেন্স ক্রাইটেরিয়া এবং কি এলিমেন্টস অফ কম্পিটেন্সি।
এরপরে বলছে কি স্কিল, নলেজ অ্যান্ড রিকোয়ারমেন্ট। ঠিক আছে, তাহলে কি কি স্কিল লাগবে এখানে বলছে রিকোয়ার্ড নলেজ। এইটা এই ইয়াটা মানে উপরের যে পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো আছে এই ক্রাইটেরিয়াগুলোকে গ্রেদার করার জন্য কোন কোন নলেজ লাগবে, রিকোয়ার্ড স্কিল, কোন কোন স্কিল লাগবে, স্কিলের সাথে রিলেটেড থাকবে কি তার অ্যাটিটিউডটা। এরপরে রেঞ্জ স্টেটমেন্ট। রেঞ্জ স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট, এইটার জন্য আমরা একটু রেঞ্জ স্টেটমেন্টগুলো দেখব। ঠিক আছে, এখানে রেঞ্জ স্টেটমেন্টে প্রথমে যে জিনিসগুলো বলছে ট্রেনিং অর অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন। ঠিক আছে, রেঞ্জ স্টেটমেন্টের মধ্যে আমরা তো বলছি যে রেঞ্জ স্টেটমেন্টে আসলে আলোচনা করে কি কনটেক্স, ঠিক আছে, অ্যান্ড কন্ডিশন। এটা সবসময় রেঞ্জ স্টেটমেন্টে থাকবে। তাহলে কনটেক্স এবং কন্ডিশনের ভিতরে কমনলি কতগুলো টার্মস থাকবে, এই টার্মসগুলো এখানে আমরা এখানেই পড়ে নিব। যদিও আমাদের এটা সেকেন্ড সিটে আলোচনা আছে, তারপর আমরা এখান থেকে পড়ে নিব। এখন প্রথমে আমরা পড়ব ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন। কয়েকটা ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অর্গানাইজেশনের নাম পড়তে পারি আমরা। ঠিক আছে, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, এটা একটা কি ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট সেন্টার। তারপরে কি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল আছে, টেকনিক্যাল টিচার ট্রেনিং কলেজ আছে, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আছে। এগুলো কি সব আমাদের অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন, মানে ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন সবগুলো। পলিটেকনিক ইনস্টিটিউশন আছে, পলিটেকনিক্যাল ইনস্টিটিউশন আছে, টেক্সটাইল ইনস্টিটিউশন আছে, এনজিও বা প্রাইভেট ট্রেনিং ইনস্টিটিউট আছে, বিভিন্ন রকম এনজিও আছে এবং কি প্রাইভেট ট্রেনিং ইনস্টিটিউটও প্রচুর আছে। আরেকটা কমন জিনিস রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন, আরটিও, এটা তো কমন। ঠিক আছে, তাহলে এই টাইপের জিনিসগুলো হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার অ্যান্ড অ্যাসেসমেন্ট সেন্টার। এখানে সব কি ট্রেনিংও হয়, অ্যাসেসমেন্টও হয়। নেক্সট ওয়ান বলছে কি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। যখন আমরা কোনো ট্রেনিং বা অ্যাসেসমেন্ট নিতে যাই ওই জায়গাতে এই জিনিসটা কমন থাকে যে আমরা একটা ট্রেনিং পারপাসে আছে। আপনাদের কথাই চিন্তা করেন, আপনারা এখানে যে 10-12 জন আছেন সবাই কি সব কিছু সমানভাবে পারেন? সবাই কি প্রতিদিনের যে এক্সামিনেশনটা হয় সবাই অ্যাটেন্ড করতে পারেন? সবাই কি সমান নাম্বার পান? ঠিক আছে, সবাই কি আমার কথা সমানভাবে রেসপন্স করতে পারেন, আমার কথা সমানভাবে বুঝেন? আমাদের এখানে প্রত্যেকেরই কি কেউ হয়তো আমার চেয়ে অনেক ভালো পারেন, কেউ হয়তো আমার মতো পারেন, কেউ হয়তো আমার থেকে একটু কম পারেন, কিন্তু সবাই কখনো একরকম হয় না। কারণ এখানে যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে, তার মানে আমাদের মধ্যে কিন্তু কি কিছু বেসিক পার্থক্য থাকে। এই যে এই পার্থক্যগুলা বেশিরভাগ ক্ষেত্রে কিসে থাকে? এখানেই কিন্তু রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করতে হয়। যেমন একজন একটু কম বোঝে, তাকে কি আমি একটু বেশি সাপোর্ট দিব না? একজন একটু বেশি বুঝে, তাকে একটু কম সাপোর্ট দিলেও হবে। এই যে কম বুঝে তাকে বেশি সাপোর্ট দিচ্ছি, যে বেশি বুঝে তাকে কি অল্প সাপোর্ট দিচ্ছি, এটাকেই বলা হচ্ছে কি রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। আপনি যখন অ্যাসেসমেন্ট নিতে যাচ্ছেন, কারোর হাতের লেখা অনেক স্লো, কারোর হাতের লেখা অনেক ফাস্ট। এখন যার হাতের লেখা ফাস্ট তাকে তো আপনি বলবেন না আপনার জন্য সময় আধা ঘন্টা। যার হাতের লেখা ফাস্ট তার জন্য সময় 1 ঘন্টা, যার হাতের লেখা মডারেট তার জন্য সময় 1 ঘন্টা। কিন্তু যার হাতের লেখা অনেক স্লো, হয়তোবা সে অনেক বছর আগে পড়ালেখা ছেড়ে দিছে, ঠিক আছে, এখন যার হাতের লেখা অনেক স্লো বা হাতে কোনো সমস্যা ছিল, হাতের লেখা অনেক স্লো, তাকে কিন্তু আমরা 1 ঘন্টার একটু বেশি সময় দিতে পারি। 1 ঘন্টার সাথে আমি আরও 10-15 মিনিট সময় বাড়ায় দিতে পারি। এটি কিন্তু মানে তাকে আনজাস্টিফাইড করা না, তাকে বিশেষ সুবিধা দেওয়া না। এটা হচ্ছে কি একটা অ্যাসেসমেন্ট হচ্ছে এটা যেন কি সবাই সমান সুযোগ সুবিধা পায়। ঠিক আছে, এখন সমান সুযোগ সুবিধা মানে কিন্তু এরকম না যে সবাই 1 ঘন্টা সময় পাবে। সমান সুযোগ সুবিধা মানে হচ্ছে সবাই যেন সমানভাবে অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে, অর্থাৎ যে দুর্বল তাকে একটু সাপোর্ট দিয়ে, তবে অবশ্যই সাপোর্টটা হবে নর্মস অ্যান্ড কন্ডিশন ফলো করে। এমনভাবে সাপোর্ট দেওয়া যাবে না যে আমার অ্যাসেসমেন্টের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে, প্রিন্সিপাল আছে, এটা ভায়োলেট হয়ে যায়। তাহলে অ্যাসেসমেন্টের প্রিন্সিপাল ভায়োলেট না করে আমি যেভাবে একজন ট্রেনিকে সাহায্য করতে পারবো, এটাই হচ্ছে কি রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। তাহলে কি কি জিনিসে ডিফারেন্স থাকে দেখেন, লার্নিং ডিফিকাল্টিস থাকে, তাই না? অনেকে খুব দ্রুত শিখে, একদম একবার বললেই বুঝে ফেলে, আবার অনেকের কি অনেক সময় লাগে। তারপর লিটারেসি নিউমারেসি সমস্যা থাকে, তাই না? কারো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং, আবার কারো কি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অতটা স্ট্রং না। তারপর কালচারাল ব্যাকগ্রাউন্ড আছে, ইমেজ আছে, ঠিক আছে, পারসেপশন আছে, এই সবগুলো জিনিস কি আলাদা। কালচারাল ব্যাকগ্রাউন্ড, আমরা এক একজন এক এক ফ্যামিলি থেকে আসছি, আমাদের কালচারাল ব্যাকগ্রাউন্ড কি এক এক ধরনের। সোশিও ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডও কি আমাদের এক একজনের এক এক রকম। তারপর আমাদের এইজ আলাদা, এখানে আমার এইজের কেউ আছেন আমার থেকে ছোট বড়। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, প্লিজ বলেন। স্যার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের লেখাপড়ার ব্যাকগ্রাউন্ডটা কোন পর্যায়ের?
দেখেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের লেখাপড়ার ব্যাকগ্রাউন্ড ডিপ্লোমা পর্যায়ের, তাই না? আপনি সব সময় মনে করতে হবে যে আমাদের ব্যাকগ্রাউন্ড যদি আমরা চিন্তা করি, ডিপ্লোমা একটা আলাদা মানে আলাদা জগৎ, ব্যাচেলার একটা আলাদা জগৎ, পিএইচডি বা এর থেকে যখন আপনি কি উচ্চতর কোর্স করবেন তখন কি এটা আলাদা একটা জগৎ। এখন ডিপ্লোমা যদি আপনি করেন, ডিপ্লোমার পরে ডিপ্লোমার সাথে ব্যাচেলারের কিন্তু কি অনেক পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। ঠিক আছে, এখানে পার্থক্যটা হয় কি, ডিপ্লোমা লেভেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করে, মানে দেখা যায় যে স্কিল বেস এডুকেশনটা দিয়ে দেয়, এই জন্য তারা ডিপ্লোমার পরপরই চাকরি পেয়ে যায়। কিন্তু ব্যাচেলার কোর্সে কিন্তু স্কিল বেস এডুকেশনের সাথে সাথে কি তাকে থিওরিটিক্যালিও অনেক বেশি শেখায়। যেহেতু থিওরিটিক্যাল নলেজগুলো তার ভালো আছে, তার কন্টিজেন্সি ম্যানেজমেন্টটা অনেক ভালো থাকবে। এই জন্য দেখা যায় যে একজন ডিপ্লোমা পাস করতেছে, সে চাকরি নিচ্ছে, তার বেতন হচ্ছে 15,000 16,000 টাকা, আরেকজন অথচ সে সব কাজই পারে। আরেকজন ব্যাচেলার হোল্ডার আসতেছে, ব্যাচেলার ইঞ্জিনিয়ার, সে ভালো কাজ পারে না, তারপরেও তার বেতন হচ্ছে 25,000 30,000। ঠিক আছে, কারণ কি ব্যাচেলার যে ইঞ্জিনিয়ার হচ্ছে তার কিন্তু কি আছে, ওইভাবে কাজের অভিজ্ঞতা নাই, বাট তার কি আছে, নলেজ আছে প্রচুর। সে অল্প কিছুদিন 1-2 বছর কাজ করলেই কি বিষয়গুলোতে দক্ষ হয়ে যেতে পারবে। মনে রাখতে হবে হাতের কাজ এবং মাথার কাজ দুইটা কাজ কিন্তু এক না। ঠিক আছে, হাতের কাজ যে কেউ আপনার সাথে থাকলেই পারবে। যেমন আপনি যদি বলেন আমাদের হসপিটালগুলোতে, হসপিটালের ইমার্জেন্সিতে যদি আপনি থাকেন, হসপিটালের ইমার্জেন্সিতে যদি আপনি 1 মাস যান, আপনি কিন্তু সেলাই দেওয়া, ইঞ্জেকশন দেওয়া, সেলাই মানে সব কিছুই পারবেন। এর মানে কি এই যে আপনি ডাক্তার হয়ে গেছেন? ঠিক আছে, তার মানে কিন্তু এই না যে আপনি ডাক্তার হয়ে গেছেন। কারণ ডাক্তারের কি সেলাই কাটিং এইসব শুধু মানে পারে না, তাদের এইটা সম্পর্কে কি ডিটেলস নলেজ আছে যে কোনটাতে কোন ধরনের প্রবলেম হতে পারে, কোনটা কোন সময় করা যাবে, কোন সেলাই কোন জায়গায় দেওয়া যাবে, এইগুলো সম্পর্কে তার নলেজ আছে। ক্লিয়ার তো? আপনি আপনার কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, আসলে এটা আমাদের টপিকসের বাইরে তো। না উনি মনে হচ্ছে জানতে চেয়েছে যে ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট টু ইন্টারমিডিয়েট ব্যাচেলর এরকম মনে হয় আমাদের মনে হয়। তাহলে আমি কোশ্চেনটা হয়তো ক্লিয়ার হয়নি। হ্যাঁ, আপনি যদি বলেন ডিপ্লোমা লেভেল, ডিপ্লোমা লেভেলটা কিন্তু আমরা আসলে কি এসএসসির পরে করি, তো এটাকে দেখেন আপনি ডিপ্লোমা করে অনার্স করতে পারেন না, আবার দেখেন ইন্টার করেও কিন্তু অনার্স করতে পারেন। এই জন্য অনেকে এটাকে ইন্টারমিডিয়েট লেভেলটাই ধরে আর কি, যদিও এটা ডিরেক্ট ইন্টারমিডিয়েট লেভেল না, কারণ ইন্টারের পর একটা ছেলে চাকরি পাবে না, আবার ডিপ্লোমা করেই চাকরি পাবে। স্যার ডিপ্লোমাটা হলো কারিগরি লেভেল, কারিগরি শিক্ষা। আচ্ছা আর এসএসসি হলো জেনারেল এডুকেশন। আচ্ছা, এসএসসি এইচএসসি। এখন কারিগরি শিক্ষা দেখে তো আপনি চাকরি পাচ্ছেন। একটা জেনারেল এডুকেশন, একটা হলো ভোকেশনাল এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন। তবে মান অনুযায়ী কিন্তু গ্রাজুয়েশন ডিগ্রি বলে না ডিপ্লোমাকে। না না, ডিপ্লোমা গ্রাজুয়েশন কিভাবে হবে? গ্রাজুয়েশন তো ডিপ্লোমা কখনোই না, আপনি ডিপ্লোমার পরে গ্রাজুয়েশন করা লাগে। তাই না, এটা কিন্তু অনেক চেষ্টা করেছে কিন্তু গ্রাজুয়েশন। দেখেন মেন কথা হচ্ছে কি, আপনাকে এটাকে সহজ করে দিতে পারতো সরকার, যে যারা ডিপ্লোমা করছে তাদের হয়তো গ্রাজুয়েশন 2 বছর, মানে এরকম একটা যে 2 বছর কোর্স করলে ডিপ্লোমা থেকে 2 বছর নিবে, গ্রাজুয়েশন থেকে 2 বছর নিবে, এরকম করতে পারতো। হ্যাঁ, কারণ ডিপ্লোমা 4 বছর এক্সট্রা পড়তেছে না, ইন্টারমিডিয়েট 2 বছর পড়তেছে, ডিপ্লোমাতে তো 4 বছর পড়তেছে, ওই 2টা বছর গ্রাজুয়েশনের সাথে যোগ করে করতে পারতো। আসলে করলে তো কিছুই না। ঠিক আছে, আমাদের যারা বিবিএ পড়তেছে, এমবিএ পড়তেছে, হ্যাঁ, পড়ালেখা করা আর কাজের সেক্টর কি আমরা একভাবে করতে পারছি? এই জন্যই কিন্তু আমাদের কম্পিটেন্সি বেসড এডুকেশনটা খুবই দরকার। দেখেন এত করে আমরা চাচ্ছি কম্পিটেন্সি বেসড এডুকেশন সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য, আমরা কি পারছি বলেন? আমরা কই পারছি? এই যে দেখেন আমরা বিভিন্ন লেভেলের পরীক্ষা নিচ্ছি, বিভিন্ন লেভেলের স্টুডেন্টরা পাস কম্পিটেন্ট হয়ে যাচ্ছে, অথচ তারা কিছুই পারে না। ঠিক আছে, আমরা তাদেরকে বলতেছি যে লেভেল 3 পাস করে আসছে, মানে লেভেল 3তে কম্পিটেন্ট হয়ে আসছে, বাট লেভেল 3তে ওয়ার্ক প্লেসে কাজ করার জন্য তার যে দক্ষতা হওয়ার কথা ছিল তার 1%ও তার মধ্যে নাই, কিন্তু প্রতিষ্ঠান পাস করাই দিচ্ছে না। ঠিক আছে, আসলে গোড়ায় গলদ থাকলে কিছুই করার নাই। আপনার মূল ফোকাসটা সবার চলে গেছে কি পাস করা। হচ্ছে এর জন্য দায় কাজ করে, এটা কি মানে প্রতিষ্ঠানের দায়, না হচ্ছে আমরা যারা
অ্যাসেসমেন্ট দিতে গেছি আসলে আসলে বিষয়টা কি, বিষয়টা না এত সহজ না। আপনি যদি বলেন দায়ী কে, আসলে দায়ী কে না, দায়ী আমরা সবাই। হ্যাঁ, দায়ী আমাদের কালচার। হ্যাঁ, এটা আসলে কি অনেকেই দায়ী, একটা সামগ্রিক প্রক্রিয়ার ফল এটা। এটা যে একটা হঠাৎ ইনসিডেন্ট তা না, কিন্তু এটা একটা সামগ্রিক প্রক্রিয়ার ফল, এবং এটা তৈরি হইতে একদিনে তৈরি হয় নাই। আমরা এক সময় বলতাম গর্ব করে যে আগেকার দিনের 5 পাস, এখনকার দিনের কি এসএসসি পাস, আগেকার দিনের এসএসসি পাস, এখনকার দিনের মাস্টার্স পাস, এইভাবে অনেকেই বলতো না? শুনছেন আপনি কখনো? আমি অনেকের কাছে শুনছি এটা। ঠিক আছে, এই যে আগেকার দিনের শব্দটা আসতেছে, তাহলে ওইখানে এডুকেশনের মান অবশ্যই আমাদের এডুকেশনের মানের চেয়ে ভালো ছিল। আচ্ছা, সামহাও যেভাবেই হোক ওইসব নিয়ে আলোচনা করলে আসলে কি আমাদের এটা শেষ হবে না। ওইটা আমাদের আউটসাইডের কোর্স, তো আমার পরে পার্সোনালি যদি আলোচনা করা যায় তখন আমরা করবো নি। হ্যাঁ, এখন আপাতত আমাদের মূল আলোচনা আমরা ফিরি। স্যার একজন ওয়েটিং এ আছে। এত পরে জয়েন করলে আমাকে বারবার ওইখানে যেতে হয়, তো এই জন্য। আচ্ছা, আমি ইয়ে করছি। আব্দুল্লাহ আবির, আবির সাহেব আপনি ভালো আছেন? এত দেরি হলো কেন আজকে? স্যার আমার হচ্ছে এই যে গাজীপুর জয়দেবপুরের দিকে থাকি, তো এদিকে হচ্ছে 9টা থেকে 9:30টার সময় রেগুলার কারেন্ট যায়। ও আচ্ছা আচ্ছা আমার ব্যাকআপ ডাটা ছিল না আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আপনি একটা বলেন তো আমাদের, ওই যে আমাদের যে ইয়া আছে সিএস আছে, সিএস এর কম্পোনেন্টগুলো বলতে পারবেন? স্যার একটু দেখা লাগবে স্যার, খেয়াল নাই। আচ্ছা, মামদুদ সাহেব আপনি বলতে পারবেন সিএস এর কম্পোনেন্টগুলো? ঠিক আছে আবির সাহেব, সমস্যা না, আপনাকে আবার ধরবো। এটা মোটামুটি ভাবে বলেন তো। মামদুদ সাহেব একটু, মামদুদ সাহেব 1 মিনিট, এই সাকিব কিছু বলবেন আপনি? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার দুঃখের সাথে বলতেছি স্যার, আমার আম্মু শনিবারে মারা গেছে। ও যার আচ্ছা আচ্ছা। কারণে আমি এই সপ্তাহটা একটু ইরেগুলার থাকতেছি। আমি ও, আচ্ছা, ক্লাসে মনোযোগ দিতে পারতেছি না, একবার জয়েন করতেছি আবার চলে যেতে হচ্ছে। সবকিছু বিষয় মিলে আমি একটু বিপর্যস্ত হয়ে পড়ছি। স্যার আমাকে কিছু মনে না করলে 1 সপ্তাহের জন্য যদি একটু ব্লেস দিতেন আমার খুব ভালো হতো। সাকিব সমস্যা নাই, আপনি এটা তো আপনার আমাদের জানাতে হবে তো, ঠিক আছে, আপনি আমাদের জানাচ্ছেন, ভেরি গুড। ঠিক আছে, আপনি একটা কাজ করেন, ঠিক আছে, আপনি যদি মনে করেন আপনি আসলে মেন্টালি স্টেবল না, হ্যাঁ, তাহলে আপনি 2-1টা ক্লাস লিভ নিতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, আমরা তো ক্লাসের ভিডিওগুলো অডিওগুলো দিয়ে দিব না, আপনি অডিওগুলো একটু দেখে নিয়েন। হ্যাঁ, আজকের ক্লাসের কি ভিডিও ক্লিপ পাবো? হ্যাঁ হ্যাঁ, ভিডিও ক্লিপ দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনার আব্বার আল্লাহ তাআলা জান্নাত, আপনার আব্বু না বললেন? না না, আমার আম্মু। ও আচ্ছা, আপনার আম্মু, তাই না? ঠিক আছে, আপনার আম্মুকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন। হ্যাঁ, ওনার জন্য আমরা সবাই দোয়া করছি। ঠিক আছে, ভালো থাকবেন আপনি, সমস্যা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ মামদুদ সাহেব আপনি বলেন এখন। আমাদের এলিমেন্ট গুলো হচ্ছে সেকেন্ড হচ্ছে নোমিনাল ডাটা, 3 নম্বর হচ্ছে এলিমেন্ট অফ কমপ্লিট, তারপর 4 নম্বর স্যার পারফরম্যান্স বলতে আচ্ছা আচ্ছা, আমি যে আপনাদেরকে এত পড়া ধরি, এদিকে আপনারা বিরক্ত নাকি? দেখেন, আমি কিন্তু পড়া ধরি এই জন্য যে আপনার পড়াটা আরো কয়েকজন শুনতেছে, একটু যেন নিজেদের মধ্যে আলাপ আলোচনা হয়, এইটার জন্য পড়া ধরি। ঠিক আছে, এখানে আসলে কি ওইভাবে পড়া ধরার জন্য পড়া ধরা না। হ্যাঁ, ঠিক আছে, পড়া না ধরে আমি চাইলে পড়ায় যেতে পারি, আমি খুব দ্রুত আগায় যেতে পারবো। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, তাহলে আমরা পরের অংশটুকুতে চলে যাই।
আচ্ছা, তাহলে এখানে এইজ, জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি একটা বিষয় থাকে কি, এইজ, জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি সবসময় এটা আলাদা হয়। তারপর রিলিজিয়াস প্র্যাকটিস, রিলিজিয়াসের ক্ষেত্রে আমরা আলাদা হই, এক একজন এক এক ধর্মের আছি, ঠিক আছে। ইন্টালেকচুয়াল ইম্পেয়ারমেন্ট, ডিসএবিলিটি থাকে অনেকের, ঠিক আছে। মেডিকেল কন্ডিশন সাচ অ্যাজ আর্থাইট, বিভিন্ন ধরনের মেডিকেল কন্ডিশন রিলেটেড প্রবলেম থাকে, ফিজিক্যাল ইম্পেয়ারমেন্ট থাকে, তাই না? আমরা মানুষ মানে প্রত্যেকেই কি একজন আরেকজনের থেকে কোনো না কোনো দিক থেকে আলাদা। আমার হয়তো বা কোমরের ব্যথা আছে, এই কারণে আমি মনোযোগ দিতে পারতেছি না। আপনি হয়তো বা আসলে মনোযোগ দিতে চেষ্টা করতেছেন, কিন্তু আপনার ব্রেনের কন্ডিশন খুব একটা ভালো না, আপনি মেন্টালি ডিপ্রেসড আছেন। অ্যাজ পার এক্সাম্পল সাকিবের মতো আছেন আপনি, ও কিন্তু মেন্টালি এখন যথেষ্ট ডিপ্রেসড। হ্যাঁ, ওকে। এরপরে দেখেন ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিড। ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিড, হ্যাঁ, এটা কিন্তু স্পেসিফিক একটা কোশ্চেন। ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিড মে ইনক্লুড, মানে বিশেষভাবে কাদের সাহায্য লাগে। প্রথমে কি দেখছেন, দেখেন ওমেন উইথ আন্ডার রিপ্রেজেন্টেটেড, অনেক মেয়ে আছে যারা কি করে, নিজেকে প্রকাশ করতে চায় না, নিজেকে সামনে আনতে চায় না, সব সময় কি একদম মানে নিজেকে আড়ালে রাখতে চেষ্টা করে, ঠিক আছে, অথবা ফ্যামিলিতে সাপোর্ট পায় না। হ্যাঁ, এই কারণে তারা কি কখনো নিজের যে ক্যাপাসিটি আছে, নিজের যে ইফিসিয়েন্সি আছে সেটা কখনো দেখাতে পারে না। এই টাইপের ওমেনদের আমাকে কি করতে হবে, অবশ্যই পার্টিকুলার নিড আছে, তাদেরকে আমাকে এক্সট্রা সাপোর্ট দিতে হবে। 2 নম্বর জিনিস কি বলছে, রুরাল অর রিমোট লার্নার, একেবারে দূরবর্তী অঞ্চলে গ্রামের দিকে একটা ছেলে এখানে এসে চেষ্টা করতেছে, তাহলে তাকে আমাকে অবশ্যই একটা কি, তার একটা পার্টিকুলার নিড অনুযায়ী আমাকে তাকে সাপোর্ট দিতে হবে। পিপল উইথ ডিসএবিলিটি, অনেক মানুষ আছে যারা কি পার্মানেন্ট অথবা টেম্পোরারিলি কি ডিসএবল থাকতে পারে। পিপল ফ্রম নন ইংলিশ স্পিকিং ব্যাকগ্রাউন্ড, অনেক মানুষ আছে, তাই না, যে ইংরেজি ভালো বোঝে না, ইংরেজি বলতে পারে না, ইংরেজি লিখতে পারে না, এরকম অনেক মানুষ আছে, বাট তারা টিবেট সেক্টরে প্রবেশ করবে, তাই না, এটা তাদের অধিকার, ঠিক আছে। তাহলে তাদের জন্য আমাদেরকে কি করতে হবে, একটা পার্টিকুলার নিড, তাদের জন্য একটা পার্টিকুলার নিড রাখতে হবে, তাদেরকে একটা পার্টিকুলার সাপোর্ট দিতে হবে, ঠিক আছে। ইয়ুথ অ্যাট রিস্ক, অনেক যুবক আছে যারা নেশার কারণে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, তাদেরকে আমরা একটা সাপোর্ট দিতে পারি, ঠিক আছে। সুপিরিয়র অর কি, আচ্ছা সরি আমার ভুল হচ্ছে, ঠিক আছে, সার্ভাইভার অফ কি, টর্চার এন্ড ট্রমা। আচ্ছা, টর্চার অ্যান্ড ট্রমা, তার মানে অনেকেই আছে না যে স্পেসিফিকভাবে বড় ধরনের টর্চারিংয়ে ছিল, হতে পারে কি তার ফ্যামিলি থেকে সৎমায়ের টর্চারিংয়ে ছিল, অথবা কি কোনো অ্যাক্সিডেন্টাল ট্রমাতে ছিল, ঠিক আছে। এখন সে আসছে আপনার টিবেটে, তাহলে তাকে একটা স্পেসিফিক সাপোর্ট দেওয়া উচিত। তাহলে এখানে আমরা কয়টা জিনিস পড়তেছি, এখানে আমরা পড়তেছি ট্রেনিং, অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিড, ঠিক আছে। এরপরে আমরা পড়ব প্রিন্সিপাল, অর্থাৎ আমরা যদি সিম্পলি চিন্তা করি যে কোন কোন প্রিন্সিপালের মাধ্যমে এই জিনিসগুলোকে মেনটেন করা যাবে, সেই প্রিন্সিপালগুলো আমরা এখানে পড়ব। বলছে কি, সাপোর্ট ইকুয়াল অপরচুনিটি ফর পার্টিসিপেন্ট, প্রত্যেকটা পার্টিসিপেন্টের জন্য ইকুয়াল অপরচুনিটি আমাকে দিতে হবে, ঠিক আছে, তাহলে আমার এই যে ইনক্লুসিভিটিটা কি হবে, মেনটেন হবে। এরপরে বলছে ফোরকাস্টিং অ্যান্ড, জি বুঝি নাই, আপনি তো ইনক্লুসিভিটির কথা বললেন না? হ্যাঁ হ্যাঁ, এখানে যে প্রিন্সিপালটা বলা হয়েছে এটা ইনক্লুসিভিটির প্রিন্সিপাল। না, আমি একটু বলি, ওই উইমেন আন্ডার রিপ্রেজেন্টেড, তারপর পিপল উইথ ডিসএবিলিটি আইদার পার্মানেন্ট অর টেম্পোরারি, মানে এইটাও তো হচ্ছে ইনক্লুসিভিটির একটা অংশ, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন আমরা যে এখানে সিবিটি, আমরা যে এখানে ইউনিট অফ কম্পিটেন্সিটা পড়তেছি, ইউনিট অফ কম্পিটেন্সিটার নামটা একটু খেয়াল করেন, আমরা যে ইউনিটের ইয়াটা পড়তেছি, ঠিক আছে, এটার নামটা একটু খেয়াল করেন, নামটা কিন্তু বলতেছে আমাদের প্রমোটস অ্যান্ড ইনক্লুসিভ লার্নিং এনভায়রনমেন্ট, তাই না, এটা আমাদের 2 নম্বর সিভিএলএম, আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করব, বাট এখানে আছে এই টার্মসগুলো কি সংক্ষেপে শর্টলি দেওয়া, ঠিক আছে, যেহেতু সংক্ষেপে শর্টলি দেওয়া আছে তাই এখান থেকে আমরা কি ওই সেকেন্ড পিয়ের অংশটাকে এইখান থেকে আমরা একটু পড়ে নিচ্ছি। আমার কথা ক্লিয়ার আপনার? এটা কিন্তু আমাদের মূলত যখন আমরা সেকেন্ড শিটে যাব, সেকেন্ড শিটের কিছু পড়া কিন্তু এখান থেকে আমরা পড়ে নিচ্ছি, যেন ওই শিটে যে আমাদের এত প্যারাই না পড়তে হয়।
আচ্ছা ঠিক আছে, সেকেন্ড শিটে যে আমরা কিছু পড়বো না তা না, সেকেন্ড শিটে যেও আমরা পড়বো, হ্যাঁ ওইখানে তো এই কয়েকটা বাদ দিয়ে আরও আছে না, ওগুলো আমরা পড়বো। তাহলে পরীক্ষায় অনেক সময় আসে ইনক্লুসিভিটির প্রিন্সিপাল কি, তাহলে আপনি এখানে শর্টে দেওয়া আছে, একেবারে শর্ট ফর্মে দেওয়া আছে, এখান থেকে আপনি 3-4টা ইনক্লুসিভিটির এক্সাম্পল দিতে পারেন না? পারবেন। তারপরে কি ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিড, কোন কোন ক্লায়েন্টের পার্টিকুলার নিড দরকার আছে, ঠিক আছে, এইটা এখান থেকে পড়াটা অনেকটা সহজ আমার কাছে মনে হয়েছে, ঠিক আছে, ওইখানেও কিন্তু এটা আছে ডিটেলস ভাবে। ঠিক আছে, সেই জন্য ওইখানের এই যে জিনিসগুলো আমার কাছে একটু সহজ লাগে সেই জিনিসগুলো আমরা এইখান থেকে পড়ে নিব। এটা কিন্তু সেকেন্ড শিটের পড়া। ওকে ফাইন। প্রিন্সিপাল মে ইনক্লুড, কি কি ইনক্লুড আছে? তাহলে 3 নম্বরটা আসতেছে কি, ইনশিওরিং কোঅপারেটিভ অ্যাপ্রোচ টু লার্নিং, ঠিক আছে, ইউজ দ্য ক্লায়েন্ট সেন্টার অ্যাপ্রোচ অফ লার্নিং, সাপোর্ট এনকারেজ অ্যান্ড কি ভ্যালুইং দ্য ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন, তারপরে কি মোটিভেটিং লার্নার। এখান থেকে জাস্ট 4-5টা প্রিন্সিপাল মনে রাখলেই হয়ে যাবে, ঠিক আছে, 4-5টা প্রিন্সিপাল মনে রাখতে হবে। এখান থেকে ক্লায়েন্টের কথা মনে রাখতে হবে, 4-5টা ক্লায়েন্টের কথা, ঠিক আছে। তারপরে সামনে থেকে মনে রাখতে হবে কি, আমরা এখান থেকে কয়েকটা ইনস্টিটিউশনের নাম পড়বো, এখান থেকে পড়বো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কয়েকজনের নাম, ঠিক আছে, চেষ্টা করবো ম্যাক্সিমামের নাম রিডিং পড়ার জন্য, কয়েকটার নাম মনে রাখা, রিডিং পড়লেই মনে থাকবে। ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিড পড়বো আমরা এখান থেকে, প্রিন্সিপাল অফ ইনক্লুসিভিটি পড়বো আমরা এখান থেকে। আচ্ছা, অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি এখানে খুব শর্টলি দেওয়া আছে, এটা আমরা এখানে পড়বো না, এটা আমরা ইনক্লুসিভিটি শিটে যেয়ে পড়বো। আচ্ছা, ভার্বাল অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ, ভার্বাল অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ আমরা পড়বো না, এটা দরকার নাই। আচ্ছা, সাপোর্ট পারসন মে ইনক্লুড, ঠিক আছে, মানে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য যে পার্সনগুলো আছে তারা কারা কারা আছে, এটা আমরা এখান থেকে একটু পড়বো। আপনার তাহলে যে জিনিসগুলো আমি বলতেছি এগুলোতে কিন্তু আপনারা পয়েন্ট আউট করে নেন। হ্যাঁ আর একটা কথা বলবো? জি প্লিজ। আচ্ছা, আপনি যে বললেন হচ্ছে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, এইটা আর হচ্ছে আপনি যেটা বললেন এই অ্যাক্সেস এন্ড ইকুইটি, হ্যাঁ, এটা আমার কাছে মনে হচ্ছে এর মধ্যে একটা সিমিলারিটি আছে এই দুইটার মধ্যে। আবার একবার বলেন, রিজনেবল অ্যাডজাস্টমেন্টের সাথে এটার কি সম্পর্ক? মানে সিমিলারিটি আছে দুইটা। না না না, রিজনেবল অ্যাডজাস্টমেন্টের সাথে অ্যাক্সেস অ্যান্ড ইকুইটির কোনো সিমিলারিটি নাই, ঠিক আছে। অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি শব্দটা আসবে কোথা থেকে? অ্যাক্সেস মানে আমরা এটা সবসময় চিন্তা করব যে আমাদের টিবেট সেক্টরে যেন প্রত্যেকে, ঠিক আছে, প্রত্যেকে যেন সহজে কি আসতে পারে। যেমন একজনের মনে করেন ল্যাঙ্গুয়েজ লিটারেসি অনেক কম আছে, তাহলে সে কিভাবে আসবে? ওই যে প্রিভোগ ভোগ এটার মাধ্যমে কি সেইখানে প্রবেশ করে। অ্যাক্সেস মানে কি প্রবেশ করা, সেজন্য এখানে সহজে কি করতে পারে? প্রবেশ করতে পারে। তারপরে আসতেছে 2 নম্বর টার্ম কিন্তু ইকুইটি, দুইটা সম্পূর্ণ আলাদা টার্ম। ইকুইটি মানে সে যখন, আমি কেন বললাম স্যার, আমি বললাম আপনি যে বললেন যে হচ্ছে যখন কোনো এক্সামিনেশনে মানে প্রিন্সিপালকে কনসিডার করে কাউকে যদি 5 মিনিট সময় দেওয়া লাগে সেটা দেওয়া যায়। হ্যাঁ এইটাই যখন আপনি সময় দিবেন, যখন আপনি মানে পরীক্ষার হলে বা এডুকেশনের সময় যখন তাকে চিন্তা করবেন, তখন এটা হয়ে যাবে কিন্তু কি রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। পরীক্ষার সময় যখন আপনি করবেন তখন এটা হয়ে যাবে কি, ওই টার্মসটার নাম হয়ে যাবে কি রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। দেখেন, ইকুইটি আমরা যখন বলতেছি সাম্যতা, হ্যাঁ, সবার যেন সমান হয় বিষয়টা। এখন এই বিষয়টা যখন আমি পরীক্ষাতে এস্টাবলিশ করব, এটার নাম হয়ে যাবে অ্যাডজাস্টমেন্ট, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। মানে ইকুইটিটাকে বাস্তবায়ন করার জন্য, হ্যালো, জি, যার জন্য যতটুকু দরকার, হ্যাঁ, মানে ইকুইটিটা বাস্তবায়ন করার জন্য আমি যে কাজটুকু করতেছি এটাকেই বলতেছি রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, বুঝছেন। ইকুইটিটা কিন্তু ইটসেলফ রিজনেবল অ্যাডজাস্টমেন্ট না। আমার কথা বুঝেন নাই হয়তো এখনো। মানে যেটা আমি ইকুইটি বলতেছি, ইটস নট এ রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, বাট রিজনেবল অ্যাডজাস্টমেন্টটা কি, ইকুইটিটাকে এস্টাবলিশ করার জন্য যে কাজগুলো আমি করতেছি ওই কাজগুলোকে আমি বলতেছি কি রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। এখনো কনফিউশন? মানে আমি একটু সহজভাবে বলতেছি যে আপনি যখন ইকুইটি বলতেছেন, ইকুইটি মানে তো মানে সবার জন্য সমান। এই যে আপনি যেটা বললেন যে একজনের হাতের লেখা স্লো, ঠিক আছে, তাহলে এখানে আমি ইকুইটি করার জন্য কি করব? যে কাজটা আমি ইকুইটি করার জন্য করতেছি সেটাকে আমি কি বলতেছি? রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে।
কিন্তু ইকুইটিটা ইটসেলফ নট এ রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, মানে ইকুইটি মেনটেনের জন্য আমরা যেটা করি ইটস এ রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। ওকে, সাপোর্ট পারসন, জি কিছু বলছেন? বললাম ঠিক আছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, মনোযোগ দেন। বলছি সাপোর্ট পারসন মে ইনক্লুড। তাহলে সাপোর্ট পারসন বলতে আমি কাদেরকে বুঝাই? যারা বিভিন্নভাবে আপনাকে কি করতে পারবে, সাপোর্ট দিতে পারবে। আপনার ফ্যামিলি মেম্বার, গভর্নমেন্ট অফিসার, পিয়ার সাপোর্ট। পিয়ার সাপোর্ট তো সবসময় লাগে। আপনি যখন অ্যাসেসমেন্ট পরীক্ষা দিতে যাবেন আপনার একজন পিয়ার থাকবে, ঠিক আছে? তাহলে এখান থেকে কয়েকটা নাম পড়ে নেবেন যারা আপনাকে কি করবে, বিভিন্নভাবে সাপোর্ট পারসন হিসাবে কাজ করবে। ওকে, তাহলে এখানে আমরা কি কি পড়তেছি আরেকবার আমি বলি। কতগুলা ট্রেনিং ইনস্টিটিউশনের নাম, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ক্লায়েন্ট উইথ পার্টিকুলার নিড, প্রিন্সিপাল, তারপরে সাপোর্ট পারসন। এই জায়গাগুলো আমরা আলাদাভাবে একটু পড়ব। ওকে, এভিডেন্স গাইড আমরা পড়ছি, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট পড়ছি। আজকে আরেকটা নতুন টার্মস আমাদের আসবে, টাস্ক অ্যানালাইসিস। কি আসবে? টাস্ক অ্যানালাইসিস। এই টাস্ক অ্যানালাইসিসটা হচ্ছে কি, আপনার এভিডেন্সের 4 নাম্বার এভিডেন্স, ঠিক আছে? আপনার যে এভিডেন্সটা তৈরি করবেন ওই এভিডেন্সের 4 নাম্বার এভিডেন্সটা হবে টাস্ক অ্যানালাইসিস, 3 নাম্বার এভিডেন্সটা হবে সিএস। ওই সিএস থেকে আপনাকে কি করতে হবে, টাস্ক অ্যানালাইসিসটা আলাদা করতে হবে। তাহলে আপনাকে প্রথমে জানতে হবে টাস্ক অ্যানালাইসিসটা কি। টাস্ক অ্যানালাইসিসটা কি জানার জন্য আমরা এই যে প্রথম প্যারা বাদ দিয়ে দ্বিতীয় প্যারা থেকে যদি আমরা শুরু করি, এখানে সংজ্ঞাটা বেশ ভালোভাবে দিয়ে দেওয়া আছে। বলছে কি দেখেন, টাস্ক অ্যানালাইসিস ইনভলভ, লার্নিং আউটকামের পরে থেকে, হ্যাঁ, টাস্ক অ্যানালাইসিস ইনভলভ, কিসে ইনভলভ আছে? টেকিং এ কমপ্লেক্স প্রসেস, একটা কমপ্লেক্স প্রসেসকে নিয়ে অ্যান্ড ব্রেকডাউন ইট, এটাকে ছোট ছোট ভাগে ব্রেকডাউন করে, ব্রেকডাউন ইট ইনটু এ সিরিজ অফ সিম্পল স্টেপস টু কমপ্লিট দ্য টাস্ক সাকসেসফুলি। তার মানে একটা টাস্ককে সাকসেসফুলি কমপ্লিট করার জন্য কমপ্লেক্স একটা অংশটাকে নিয়ে এটা ছোট 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 ভাগে ভাগ করে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলতেছি? টাস্ক অ্যানালাইসিস। তাহলে টাস্ক অ্যানালাইসিস কিভাবে করা লাগবে? এই যে ধরেন এখানে একটা সিএস আছে, এখানে আমরা দেখাই দিচ্ছি যেন আপনার কি এভিডেন্স করতে সুবিধা হয়। এই যে একটা সিএস আছে, সিএসে কতগুলা কি আছে, এলিমেন্টস আছে। সিএসে কতগুলা কি আছে, পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে। এই পারফরমেন্স ক্রাইটেরিয়ার মধ্যে থেকে মেইন যে পার্টিকুলার শব্দগুলো আছে, এই যে শব্দগুলা, এই শব্দগুলাকে আমাকে 3 ভাগে ভাগ করে নিতে হবে, ঠিক আছে? শব্দগুলাকে 3 ভাগে ভাগ করে নিলে 1 ভাগ চলে যাবে নলেজে, 1 ভাগ চলে যাবে স্কিলে, 1 ভাগ চলে যাবে কি অ্যাটিটিউডে। তার মানে এখানকার যে ফাংশনাল ওয়ার্ডগুলো আছে, এই ফাংশনাল ওয়ার্ডগুলোকে আমাকে ভাগ করে নিতে হবে 3 ভাগে, ঠিক আছে? এবং সবসময় মনে রাখতে হবে যখন আমি স্কিল পড়বো এটার সাথে একটা অ্যাকশন ভার্ব যোগ করতে হবে। টু আইডেন্টিফাই, টু সিলেক্ট, টু অ্যাপ্লাই, এই টাইপের জিনিসগুলো যোগ করলে কি হবে, এটা অ্যাকশন ভার্বগুলো আমি যোগ করে দিলে এটা কি হয়ে যাবে, স্কিল হয়ে যাবে, ঠিক আছে? আর আমি যখন নলেজ করব তখন এটার সাথে কোনো অ্যাকশন ভার্ব আমি যোগ করব না। অ্যাজ ফর এক্সাম্পল আমি এখানে একটা দেখাচ্ছি আপনাদের, জব শিট দেখাচ্ছি। আচ্ছা, জব শিট 1, এই যে এখানে দেখেন দেওয়া আছে স্পেসিফিকেশন শিট 1, ওয়ার্ক উইথিন টিবেট পলিসি অর্গানাইজেশন ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? এখানে একটা কথা আছে, টাস্ক অ্যানালাইসিস ফরম্যাট, কিভাবে টাস্ক অ্যানালাইসিস করা যায়। দেখেন টাস্ক অ্যানালাইসিস ফরম্যাট, জব টাস্ক, এখানে এলিমেন্টসটা আসছে না, কোন এলিমেন্টসটা আপনি নিচ্ছেন, ওই যে ওখানে 3টা এলিমেন্টসের নাম এখানে আমি লিখবো, এরপরে ওই এলিমেন্টসের মধ্যে নলেজ কোনটা আছে, স্কিল কোনটা আছে, অ্যাটিটিউড কোনটা আছে, এইভাবে জিনিসগুলোকে কি আমি সাজাবো। যদি এই কাজটা আমি করি তাহলে এটা আমার কি এভিডেন্স নাম্বার 3-4 হয়ে যাবে। দেখেন এত প্যারা নেওয়ার কোনো দরকার নাই, জাস্ট আপনার মানে অ্যাকনলেজ টু নো, এই জন্য আমি আপনাকে জাস্ট একটু বললাম। হ্যাঁ, যখন আপনি এভিডেন্স করবেন তখন আপনি পারবেন। এখনই যদি অনেকে প্যারা নিচ্ছেন, যাই হ্যাঁ এত কঠিন জিনিস কিভাবে করব, ইটস কোয়াইট ইম্পসিবল, এটা সেটা বিভিন্ন রকম জিনিসপত্র চিন্তা করতেছেন, বাট কোনো প্যারা নিয়েন না, এটা খুব ইজিলি পারবেন। হ্যাঁ স্যার, জি স্যার কটা পর্যন্ত ক্লাস? স্যার একটু খেলা দেখবো। 11টা থেকে খেলা না? স্যার হ্যাঁ আমিও জানি, আমিও খেলা দেখবো, কারণ
আমার বাসায় অনেকগুলো আর্জেন্টিনান আছে, তো এরা খেলা দেখার জন্য বসে আছে। আচ্ছা, আমরা টাস্ক অ্যানালাইসিসটা আজকে পড়াই দিচ্ছি কারিকুলাম ডকুমেন্ট পর্যন্ত, ঠিক আছে? এই দুইটা ইয়ারটা আমরা শেষ করে দিচ্ছি। তাহলে টাস্ক অ্যানালাইসিস আপনি কি পড়বেন? এই যে সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, শুধু এইটুকু সংজ্ঞা পড়বেন। এরপরে পড়বেন উপরের অংশটা, ইন দ্য ওয়ার্ডার টু অ্যাবভ, ঠিক আছে? ইন দ্য ওয়ার্ডার টু অ্যাবভ দ্য টাস্ক অ্যানালাইসিস ইজ ক্যারিড আউট, ঠিক আছে, টু আইডেন্টিফাই কী করার জন্য রিয়েল ওয়ার্ক প্র্যাকটিস আর কি অর নেসেসারি ইনফরমেশন রিকোয়ার্ড টু মিট দ্য সেশন অফ লার্নিং আউটকাম। তাহলে লার্নিং আউটকাম এবং কি ওয়ার্ক প্র্যাকটিস, রিয়েল ওয়ার্ক প্র্যাকটিসের জন্য সাধারণত আমরা কি এটাকে টাস্ক অ্যানালাইসিসে বিভিন্ন টাস্কে ভাগ করে থাকি। এরপরে পড়বেন থার্ড পয়েন্ট পড়বেন সাম, এই যে নিচের যে পয়েন্টগুলো দেওয়া আছে, সাম অফ দ্য পয়েন্ট দ্যাট এ ট্রেনার নিড টু কনসিডার হোয়েন দ্য ক্যারি আউট এ টাস্ক অ্যানালাইসিস আর কি কি আছে? প্রথমে আছে সেফটি, সব সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? মাস্ট হ্যাপেন বিফোর দ্য রিলেটেড টু স্টেপ অকার, তার মানে সেফটি সবসময় কি থাকবে। 2 নম্বর হচ্ছে কি কোয়ালিটি, ঠিক আছে? আমরা সবসময় স্ট্যান্ডার্ড ফলো করে কাজ করি, তার মানে কি কোয়ালিটিটা সবসময় মেনটেন করতে হবে। ইনক্লুড দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ কি ডিটেলস, নট সো মাচ নট সো লিটল, খুব বেশি বড়ও করা যাবে না ডিটেলস, খুব বেশি ছোটও করা যাবে না, ঠিক আছে? ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ, একেবারে সিম্পল ছোটো ছোটো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে, ঠিক আছে? ইনক্লুড হিন্টস অ্যান্ড টিপস টু দ্য মেক দ্য টাস্ক ইজিয়ার, এমনভাবে হিন্টস এবং টিপস থাকতে হবে যেন টাস্কটা আমার কাছে সহজ লাগে। ইউজ এনি গ্রাফিক্যাল এইডস টু ইনক্রিজ দ্য আন্ডারস্ট্যান্ডিং, বোঝার সুবিধার জন্য আমরা বিভিন্ন রকম গ্রাফিক্যাল এইডও কী করতে পারি, যোগ করতে পারি এটাতে। তাহলে সাম অফ দ্য পয়েন্ট দ্যাট এ ট্রেনার নিড টু কনসিডার, মানে কনসিডার করতে হবে হোয়েন ক্যারি আউট টাস্ক অ্যানালাইসিস, যখন সে টাস্ক অ্যানালাইসিসটা করবে। তাহলে টাস্ক অ্যানালাইসিস করার সময় সেফটি, কোয়ালিটি আর কি মানে বর্ণনাটা কতটুকু হবে, ইনক্লুড দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ ডিটেলস, ইউজ সিম্পল ল্যাঙ্গুয়েজ, ইনক্লুড হিন্টস অ্যান্ড টিপস, তারপরে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। এই 6-7টা জিনিস একটু মনে রাখতে হবে। টাস্ক অ্যানালাইসিসটা হচ্ছে মাস্ট নো, এটা পড়তেই হবে, হ্যাঁ, একদম ফুলফল মাস্ট নো, এটা এখান থেকে কিছু বাদ দেওয়া যাবে না। যে 3টা পয়েন্ট আমরা বলছি, টাস্ক অ্যানালাইসিস কাকে বলে, ঠিক আছে? টাস্ক অ্যানালাইসিসে কোন কোন বিষয় মূল আলোচ্য বিষয়, আর টাস্ক অ্যানালাইসিস করার সময় একজন ট্রেনারকে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা পড়বো কারিকুলাম ডকুমেন্ট। ইটস ইম্পর্টেন্ট পার্ট, হ্যাঁ, কারিকুলাম ডকুমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, এটাও মাস্ট নো। এটা আপনি এই জায়গা বাদ দিয়ে আরও 2-3টা সিবিএলএম এর ভিতরে এটা পাবেন, সেম জিনিসটাই ওই রকম করে ডাইরেক্ট উঠাই দিছে, তার মানে এটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্যই সেম জিনিসটা কি উঠাই দিছে। এখন কারিকুলাম ডকুমেন্ট বলতে আমরা কি বুঝি? দেখেন, আমাদের তো প্রথমে যখন আমাদের ইন্ডাস্ট্রি বলে যে আমাদেরকে কি করতে হবে, আমার একটা অকুপেশনে স্কিল্ড ওয়ার্কার লাগবে, এটা ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট, হ্যাঁ। যখন ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টটা দিবে তখন ইন্ডাস্ট্রি কি বলবে যে সে সিএস তৈরি করে দিবে, হ্যাঁ। ইন্ডাস্ট্রি আমাদের যে রিসোর্স পার্সোনেল আছে তাদের সাথে বসে কি করবে, সিএস তৈরি করে দিবে। এখন এই সিএসটা, যেমন এখানে একটা সিএস এর ইউনিট আছে, এই সিএসটা তো কিভাবে পড়াইতে হয়, ঠিক আছে, এটা যদি না জানি, সিএস তো আমি পড়াইতে পারবো না, সিএস তো পড়ানো আমার পক্ষে পসিবল না। তাহলে সিএস থেকে আমাকে কি তৈরি করতে হবে, সিবিসি তৈরি করতে হবে। সিএস থেকে তৈরি করতে হয় কি, সিবিসি মানে কম্পিটেন্সি বেসড কারিকুলাম তৈরি করতে হয়। তাহলে সিএস এর উপর বেস করে আমি তৈরি করি কারিকুলাম, ঠিক আছে। কারিকুলামের উপর বেস করে আমি তৈরি করি কারিকুলাম ম্যাট্রিক্স। এই কারিকুলাম ম্যাট্রিক্সটা দেখে আমি তৈরি করি সিবিএলএম, ঠিক আছে, যেটা আমরা এখন পড়তেছি সিবিএলএমটা, ঠিক আছে। এই সিবিএলএম এর উপর বেস করে আমরা তৈরি করি অ্যাসেসমেন্ট টুলস, মানে এই সিবিএলএম এর উপর ভিত্তি করে অ্যাসেসমেন্ট টুলসগুলো আমি তৈরি করব। এটা রিটেন নিব, কোনটা আমি ডেমনস্ট্রেশন নিব, কোনটা আমি ভাইবা নিব, এই টুলসগুলো আমি তৈরি করি। তাহলে আমার যদি স্টেপ বাই স্টেপ আমি চিন্তা করি, আমি প্রথমে পাচ্ছি সিএস, এরপরে পাচ্ছি সিবিসি, এরপরে পাচ্ছি সিএম, এরপরে পাচ্ছি সিবিএলএম, এরপরে পাচ্ছি এটি,
তাহলে আমি যদি সিএস বলি, সিএস মানে কি কারিকুলাম কি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এটা তো আমরা পড়ে আসছি, 9টা কম্পোনেন্ট সহ কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আমরা পড়লাম। এই কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড থেকে আমাকে কি বানাতে হবে, কারিকুলাম বানাতে হবে। তাহলে কারিকুলাম কাকে বলে? কারিকুলামটা হচ্ছে এটা একটা প্ল্যান, ঠিক আছে, এটা একটা প্ল্যান ডেলিভার অ্যাসেসড অ্যান্ড কি ম্যানেজ দ্য কম্পিটেন্সি বেসড ট্রেনিং। তাহলে আমি একটা কম্পিটেন্সি বেসড ট্রেনিং ম্যানেজ করার জন্য আমাকে কি করতে হবে, প্ল্যান করতে হবে। এটাকে ডেলিভার করার জন্য কি ইউনিট ডেলিভারি প্ল্যান বের করতে হবে। আমার অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া কীভাবে হবে, অ্যাসেসমেন্টের টুলস কি হবে, এই জিনিসগুলোকে আমাকে কি করতে হবে, বের করে নিতে হবে আগের থেকে। তাহলে কারিকুলামের মাধ্যমে আমরা এই জিনিসগুলো কি করি, বের করি। তাহলে এখানে কারিকুলাম কি বলছে দেখি আমরা একটু। বলছে কারিকুলাম ইজ এ ডকুমেন্ট রিপ্রেজেন্টেড অফ এ সেট অফ কি কম্পিটেন্স। কারিকুলাম হচ্ছে একটা ডকুমেন্ট যেটা কি একটা রিপ্রেজেন্ট করে সেট অফ কি কম্পিটেন্সকে। দ্য আন্ডার কার আন্ডারে করতে হয়, আন্ডার দ্য ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। দিস কম্পিটেন্সি আর ইউজুয়ালি রিটেন, এই কম্পিটেন্সিটা কি সাধারণত রিটেন হয় অ্যাজ এ ইউনিট অফ কম্পিটেন্সি, ঠিক আছে, ইউনিট অফ কম্পিটেন্সির উপর বেস করে ইন দ্য competency standard document. These standard are key in endorsed by the relevant industry of council. তাহলে আমরা সংজ্ঞাতে চলে যাই, স্পেসিফিকভাবে কারিকুলাম ডকুমেন্টের সংজ্ঞাতে চলে যাই। দেখেন বলছে কারিকুলাম ডকুমেন্ট ক্যান রিলেটেড টু দ্য হোল প্রোগ্রাম অফ স্টাডি। তার মানে আমার যে সিএসটা দেওয়া আছে, এই সিএসটা আমি কিভাবে স্টুডেন্টদের কাছে প্রকাশ করব, এটার যে হোল প্রোগ্রাম, এই প্রোগ্রামটাকে বলা হচ্ছে কি কারিকুলাম ডকুমেন্ট। অর ইট ক্যান বি রিলেটেড অ্যান্ড এলিমেন্টস অফ অ্যান প্রোগ্রাম, ঠিক আছে, রেফার টু দ্য ইনস্টিটিউশনাল সাবজেক্ট অর মডিউলস। এই যে আমরা যে মডিউলস বলতেছি, মডিউলসটাও কি একটা কারিকুলাম ডকুমেন্টের অংশ। কারিকুলাম ডকুমেন্ট উইথিন কি উইথিন এ কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট সিস্টেম প্রোভাইড দ্য ফলোয়িং ইনফরমেশন। তাহলে কারিকুলাম ডকুমেন্টে কতগুলো ইনফরমেশন থাকে, ইনফরমেশনগুলো কি থাকবে, দ্য নেম অ্যান্ড নাম্বার অফ দ্য মডিউলস ইউনিট অফ কম্পিটেন্সি, তারপর নমিনাল আওয়ার, general description of the purpose of the modules, relationship between the industry competency standard, summary of content, summary of assessment, details description of the learning outcome, description how the modules and unit of competency might be delivered. এই প্রত্যেকটা জিনিস কি এমন সব ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো যখন আমরা কারিকুলাম তৈরি করব তখন এই কারিকুলামের মধ্যে এটা থাকবে। তার মানে কারিকুলাম মানে কি একটা গাইডলাইন, সিএসটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা লাগবে, সিএসটাকে কোন প্ল্যানের মাধ্যমে ডেলিভার দেওয়া যাবে, সিএসটাকে আমরা কিভাবে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, অ্যাসেসমেন্ট টুলসের ভিতরে নিয়ে যাব, এই প্রত্যেকটা জিনিস থাকবে কি কারিকুলামের ভিতরে, ঠিক আছে। হ্যালো, তাহলে আপনারা পড়বেন কারিকুলাম কি, কারিকুলামে কি কি ইনফরমেশনগুলো থাকে, এবং এটা দয়া করে একটু মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, আপনি যদি পারেন কারিকুলামের ইনফরমেশনগুলো একটু ভালো করে মুখস্থ করেন, এটা মাসনোর হিসাবে থাকবে যে কারিকুলাম ডকুমেন্টের ভিতরে কোন কোন ইনফরমেশন থাকে। আর কারিকুলামের সংজ্ঞা যদি দিতে বলে এক লাইনে দিতে পারবেন, ঠিক আছে। কারিকুলাম ইজ এ কি ডকুমেন্টেড রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, ডকুমেন্টেড রিপ্রেজেন্টেশন অফ সেট অফ কম্পিটেন্স। তারপরে নিচের লাইনটা দিয়ে দিবেন কারিকুলাম ক্যান বি রিলেটেড টু হোল প্রোগ্রাম অফ স্টাডি। আচ্ছা, যেহেতু অনেকে খেলা দেখবেন, আমরা আজকে আর তাহলে পড়ার দিকে যাব না, ঠিক আছে, নেক্সট দিন আমরা এখান থেকেই শুরু করব। দেখেন আমরা কিন্তু অনেক স্লো পড়তেছি। আপনারা যদি বলেন যে আপনাদের ধারণার চেয়ে অনেক বেশি স্লো আমরা পড়তেছি, শুধুমাত্র আপনাদের ইউজ টু হওয়ার জন্য, এবং এটাও সত্য যে কোনো একটা সময় আপনাদের ধারণার চেয়ে অনেক ফাস্ট আমরা পড়ব, ঠিক আছে, এবং ওইটা আপনারা রিসিভ করতে পারবেন আমরা আশা করি, ঠিক আছে। আজকে যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ করতে পারেন। স্যার একটু কাইন্ডলি একটু স্যার ইয়া করবেন যে কারিকুলাম ডকুমেন্টস এর ক্লিয়ারগুলো প্রথমে সিএস থেকে সিবিসি, তারপরে যে সাকিব বলছে একটু বলতে পারো। আচ্ছা আচ্ছা, প্রথমে হচ্ছে সিএস মানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, হ্যাঁ, তারপরে হচ্ছে কম্পিটেন্সি বেসড কারিকুলাম, হ্যাঁ, সিবিসি। সিবিসি আবার অনেকে সিবিসি মুখস্থ করে বলবেন কমপ্লিট ব্লাড কাউন্ট, হ্যাঁ,
কমপ্লিট ব্লাড কাউন্ট বলা যাবে না। কম্পিটেন্সি বেসড কারিকুলাম। এরপরে কি সিএম, সিএম মানে হচ্ছে কারিকুলাম ম্যাট্রিক্স। সিএম তার মানে হচ্ছে কারিকুলাম ম্যাট্রিক্স। এরপরে হচ্ছে সিবিএলএম, তার মানে কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়ালস। কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়ালস, এটার উপর বেস করে তৈরি করতে হবে এটি অ্যাসেসমেন্ট টুলস। ঠিক আছে? আর এই পুরো প্রসেসটাকে কি বলে? কোনটা? এই যে আপনি যেটা বললেন, এই পুরা প্রসেসটাকে আসলে কিছু বলে না, মানে এই পুরাটা হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে কি কারিকুলামটা আমরা নিয়ে আসি। মনে করেন কারিকুলাম ফরমেশনের প্রসেস এটা। এই স্যার এটা কারিকুলাম ফরমেশন করার জন্য মানে আমরা ফাইনালি কোন মানে প্রসিডিউরগুলো মেইনটেইন করে একটা কারিকুলাম তৈরি করতে হবে, এটা একটা প্রক্রিয়া আর কি স্যার। জি জি, হ্যাঁ এরকমই বিষয়টা। ঠিক আছে, এতটুকু পর্যন্ত যদি আমাদের পড়া হয়ে থাকে তাহলে নেক্সট দিন আমরা এখান থেকে শুরু করব। ঠিক আছে, আমরা আস্তে আস্তে একটু একটু ফাস্ট হব। ঠিক আছে, আপনার টেনশনে কোনো কারণ না, ইনশাল্লাহ আপনারা নিশ্চিত থাকেন 20 দিনের আগে এটা আপনাদের শেষ হয়ে যাবে। হ্যাঁ, শেষ হয়ে রিভিশনও হবে 12টা সিভিএলএম। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, খেলা দেখেন, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।